আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে। স্যার হ্যাঁ, ভালো আছি। শোনা যাচ্ছে ঠিক মতো? জি স্যার। দেখা যাচ্ছে কোনো সমস্যা? না স্যার, সমস্যা নেই। আমার ডেস্কটপটা আবার নষ্ট হয়ে গেছে, ঠিক করতে হবে। আজকে ল্যাপটপে গেছি ক্লাস। জি স্যার। তাহলে আজকে পড়াবো, প্রথমে পড়বো ভাইরাল রেপ্লিকেশন, আর পরে পড়বো হলো প্যাথোজেনেসিস। দুইটা চ্যাপ্টার পড়বো। রেপ্লিকেশনটা গত ক্লাসেরই কন্টিনিউয়েশন, ইন্ট্রোডাকশন। তো ভাইরাস রেপ্লিকেশন, ভাইরাস যে মাল্টিপ্লাই করে যে পদ্ধতি, সেটা কি বলা হয়? ভাইরাস রেপ্লিকেশন। অলরেডি জেনে গেছেন, একটা ভাইরাস থেকে রেপ্লিকেশনের মাধ্যমে more than hundreds of progeny virus are produced. এখন এই ভাইরাস রেপ্লিকেশন বা এই গ্রোথ সাইকেল, এটাকে আমরা তিনটা ফেজে ভাগ করব। একটা হলো আর্লি ইভেন্টস, তারপরে আমার হিস্ট্রি আসছে, তারপরে মিডল ইভেন্টস এবং লেট ইভেন্টস। আর্লি, মিডল এবং লেট। আর্লি ইভেন্ট এর মধ্যে আবার তিনটা স্টেপ আছে। একটা হলো যে অ্যাটাচমেন্ট টু সেল, মানে হোস্ট সেল, the penetration of the cell এবং আনকোডিং অফ ভাইরাস জেনোম। তাহলে প্রথম কি করবে? হোস্ট সেলের সঙ্গে ভাইরাস একটা আমাদের বডিতে প্রবেশ করলো। না রে বাবা, বাড়িগত আমাদের বডিতে প্রবেশ করলো, করার পরে আমাদের সেল আছে আছে এর কিছু রিসেপ্টর আছে, এর সঙ্গে বাইন্ড করবে। এটা হলো অ্যাটাচমেন্ট। আর পেনিট্রেশন হলো যে এরা সেলের অ্যাটাচমেন্ট করার পরে সেলের ভিতরে প্রবেশ করবে। কিছু প্রসেস আছে, সেগুলো আমরা আলোচনা করবো। তারপরে এই যে ভাইরাসটা প্রবেশ করলো, করার পরে সেখান থেকে আনকোডিং মনে হলো শুধু ভাইরাল জেনোম, মানে নিউক্লিক অ্যাসিড, আরএনএ বা ডিএনএ, এটাই শুধু সেলের ভিতরে রিলিজ হবে। এটাকে বলা হচ্ছে আনকোডিং। তাহলে আমরা এখন তাহলে হলো অ্যাটাচমেন্ট, আরেকটা হলো অ্যাডজাপশন। কাকে বলো? ভাইরাস বাইন্ডস উইথ স্পেসিফিক রিসেপ্টর অন দ্য হোস্ট সেল মেমব্রেন। আমাদের হোস্ট সেল মেমব্রেন একসঙ্গে কিছু রিসেপ্টর আছে, একসঙ্গে বাইন্ড করবে। সব ভাইরাস কিন্তু সব রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করতে পারে না, ঠিক আছে? কিছু স্পেসিফিক রিসেপ্টর আছে। যেমন এক্সাম্পল দিই, দূর একবার এখানে আসতে হবে। কি হয় এত আচ্ছা, আশ্চর্যের কথা। আর্লি ইভেন্ট গেল, তাই তো? তারপর হলো মিডল ইভেন্টস। মিডল ইভেন্টস এর মধ্যে কতটা স্টেপ আছে? আর্লি ট্রান্সক্রিপশন, আর্লি ট্রান্সলেশন, ভাইরাল জেনোম রেপ্লিকেশন, লেট ট্রান্সক্রিপশন এবং লেট ট্রান্সলেশন। লেট ইভেন্টস এর মধ্যে পড়ে হলো প্রোজেনি ভাইরাস অ্যাসেম্বলি এবং রিলিজ অফ প্রোজেনি ভাইরাস ফ্রম দ্য সেল।
তাহলে এগুলো আমরা ডিসকাশন করি, তাহলে বলবো। না রে বাবা, আজকে তো মুশকিলে পড়ে গেলাম। আচ্ছা, অ্যাটাচমেন্ট দেখো, রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করলো, তাই তো? এই দেখো, এখানে ভালো করে দেখো, এখানে নিচেরটা হলো তোমার হলো নিচের দেখো হচ্ছে, আর উপরেটা কি ভাইরাস, তাই তো? স্পেরিক্যাল। আর কি হতে পারে? রড লাইক হতে পারে, ব্রিক লাইক রডের এগুলো হতে পারে, তাই না? আর এই গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর আছে, এই যে এটা ইনভ্যালভ ভাইরাস, এবং এই যে স্পাইক গুলো হলো গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর, গ্লাইকোপ্রোটিন স্পাইক। এখন হস্টেল ম্যামের এর সঙ্গে তোমার এই যে রিসেপ্টর আছে, তাই তো? এই রিসেপ্টর সঙ্গে বাইন্ড করবে, ঠিক আছে? সেল তাহলে আমাদের বডিতে প্রবেশ করার পরে এই রিসেপ্টর সঙ্গে বাইন্ড করবে, এটাই হলো অ্যাটাচমেন্ট অর অ্যাবজর্পশন। তাহলে অ্যাটাচমেন্ট না করলে তারা ইনফেকশন করতে পারবে না, ওই ব্যাকটেরিয়ার মতোই। এখন আমরা এক্সাম্পল আসি, দেখো এই সেল ভাইরাস তার সঙ্গে বাইন্ড করে, এরা বাইন্ড করে CD4 রিসেপ্টর অফ হেল্পার সেল। হেল্পার টি সেলে রিসেপ্টর যেটা আছে সেটা হলো CD4 রিসেপ্টর। আর হেল্পার আর সাইটোটক্সিক টি সেল, এখানে রিসেপ্টর আছে হলো CD8 রিসেপ্টর, তাই তো? তাহলে এগুলো মেইনলি তোমার বাইন্ড করবে হেল্পার টি সেলের রিসেপ্টর, কোনটা CD4 রিসেপ্টর সঙ্গে বাইন্ড করবে। আর তোমার র্যাবিস ভাইরাস কার সঙ্গে বাইন্ড করে? অ্যাসিডাইল কোলিন রিসেপ্টর। তারপরে এস্টিক বার ভাইরাস আর কার সঙ্গে বাইন্ড করবে? বি সেলের সঙ্গে, বি সেলের কোন রিসেপ্টর সঙ্গে? CD21 রিসেপ্টর। খেয়াল থাকবে, হেল্পার টি সেলের CD4 রিসেপ্টর সঙ্গে বাইন্ড করবে এইচআইভি, আর র্যাবিস বাইন্ড করবে এই অ্যাসিডাইল কোলিন রিসেপ্টর সঙ্গে, আর এস্টিক বার ভাইরাস বাইন্ড করবে CD21 রিসেপ্টর অফ বি সেল। হ্যাঁ, এগুলো সঙ্গে বাইন্ড করবে। বাইন্ড করার পরে তারপরে কি হবে? পেনিট্রেশন করবে, তাই তো? পেনিট্রেশন করবে। পেনিট্রেশন করবে কি হবে? পেনিট্রেশন অনেকগুলো আছে, যেমন হলো ইন কেস অফ ইনভ্যালভ ভাইরাসকে একবার ভাবে পেনিট্রেট করে, তারপরে তোমার নন ইনভ্যালভ ভাইরাস এগুলো একভাবে তোমার পেনিট্রেট করে। আরো অনেক পদ্ধতি আছে, যেমন প্রথম জানি নাকি ইনভ্যালভ ভাইরাস, এরা করবে কি? ইনভ্যালভ ভাইরাসের তোমার সার্ফেস লেয়ারটা কি আছে? কাভারিং লেয়ার ইনভ্যালভ, তাই তো? এই ইনভ্যালভটা কি করবে? আমাদের হোস্টেল মেমব্রেন এর সঙ্গে ফিউশন করে, ঠিক আছে? ঠিক আছে, ফিউশন করলো এবং নিউক্লিওপ্লাস্টিকটা আলাদা বডিতে প্রবেশ করলো, ওটা ভাইরাসকে প্রবেশ করলো না, ঠিক আছে? এটাকে বলা হয় মেমব্রেন ফিউশন। তাহলে ইন কেস অফ ইনভ্যালভ ভাইরাস, viral envelope may fuse with the host cell membrane and the nucleocapsid is released into the cytoplasm. এটাকে বলা হয় মেমব্রেন ফিউশন, ঠিক আছে? তো গোটা ভাইরাস প্রবেশ করলো, তাহলে ইনভ্যালভ ভাইরাসের যে বাইরের লেপটা হলো ইনভ্যালভটা ফিউজ করতেছে কার সঙ্গে? হোস্ট সেল মেমব্রেন ফিউশন করতেছে করে নিউক্লিওক্যাপসিড, তার ভিতরে কি আছে? নিউক্লিক অ্যাসিড এবং ক্যাপসিড, দুটা মিলে বলা আছে নিউক্লিওক্যাপসিড, তাই তো? দুটাই তোমার হোস্ট সেল সার্টিফিকেট বলে তারা প্রবেশ করলো। তারপরে নন ইনভ্যালভ ভাইরাস, এটা কি করে? রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে, ওটাকে মই আকারে প্রকাশ করে, ঠিক আছে? ওই রিসেপ্টরের মাধ্যমে তারা প্রকাশ করতেছে, এটাকে বলা হয় রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস। এখন তাহলে এখানে দেখো ফিউশন করলো, করে এটা অ্যানিমেশন নষ্ট হয়ে গেছে, বুঝছো? এটাকে অ্যানিমেট করা হয়েছিল, ডাইরেক্ট কিভাবে প্রবেশ করতেছে এটা কিন্তু ছিল এখানে, কিন্তু এই অ্যানিমেশন নষ্ট হয়ে গেছে, অথবা এটা সাপোর্ট করতেছে না। এটা হলো যে এটা করা হয়েছিল তোমার হলো আগের যে ভার্সন কম্পিউটারে, সেই ভার্সনে করা ছিল, তো এখন এগুলো হয়তো তোমাদের যে নতুন ভার্সন আসে এই ভার্সনটা সাপোর্ট করতেছে না, তো এটাও হয়তো হতে পারে যে কিভাবে সুন্দর করে ইয়ে করে। আরো কিভাবে আসতে পারে?
ফ্যাগোসাইটোসিস, তোমরা তো জানোই ফ্যাগোসাইটিক সেলগুলা কিভাবে তারা ইয়ে করে, ফ্যাগোসাইটিক সেল নিউট্রোফিল মানে কিভাবে করে, ভাইরাস যখন প্রবেশ করলো বা ব্যাকটেরিয়া প্রবেশ করলো তখন কি করবে, তার ভাইরাস বা ব্যাকটেরিয়া যে মেমব্রেনটা আছে সিটোপোরিয়া তৈরি করে, সিটোপোরিয়া তৈরি করে তাকে তাকে কি সৌদে ঘিরে ফেলে তাকে ইনকাল করলো, এটাই হলো ফ্যাগোসাইটোসিস। এটা নতুন করে বলার কিছু নাই। Virus may enter by phagocytosis whereby the host cell cytoplasmic membrane invaginates by evaginates and pieces of placing the virus in endocytic vesicle. ওই phagocytosis দেবে। এখানে ফিগারটা দেখাও তাহলে। ঠিক আছে, না এখানে ক্লাস শান্তি পাচ্ছি না, সেটা পরামর্শটা না আসে ফ্যাগোসাইটোসিস গেল। তারপরে আরো কিছু উপায় হলো ব্যাকটেরিওফাজ ম্যানেজমেন্ট, মানে হলো যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়াকে ইনফেকশন করে তাকে বলো ব্যাকটেরিওফাজ। এই ব্যাকটেরিওফাজের মাধ্যমে আসতে পারে। আরেকটা আসতে পারে কি ডাইরেক্ট পেনিট্রেশন, সাম ভাইরাস ইন্টার ডাইরেক্টলি ইনটু দ্য সেল। তাহলে পাঁচটা ভাবে ইয়ে করতেছে, তাই তো। একটা হলো তোমার হলো ইনভলভ ভাইরাস বলতে হলো মেমব্রেন ফিউশন, তাহলে ভাইরাসের মেমব্রেন তার সঙ্গে তার এটা কি সেলুলার কি ফিউশন হচ্ছে যার ফলে নিউক্লিওপ্লাস্টিকটা আর বডিতে প্রবেশ করতেছে। তারপরে নন ইনভলভ ভাইরাসের ক্ষেত্রে কি হচ্ছে রিসেপ্টর মেটেরিয়াল অ্যান্টিজয়েডিস, তাই তো। প্রথমে রিসেপ্টর বাইন্ড করতেছে, করে রিসেপ্টর দিয়ে তারা সেলের মধ্যে প্রবেশ করতেছে। তারপরে আর কে আসতে পারে ফ্যাগোসাইটোসিস, আর কে আসতে পারে ব্যাকটেরিওফাজ ম্যালেরিয়া, আর হলো ডাইরেক্ট পেনিট্রেশন। এই পাঁচটা পদ্ধতির মাধ্যমে তারা পেনিট্রেট করে বডিতে প্রবেশ করতেছে। এরপরে স্টেজটা কি আনকোটিং। আনকোটিং বলতে হলে বোঝায় এই যে ইনভলভ ভাইরাসের ক্ষেত্রে তোমার কাভারিং লেয়ারটা কি থাকে, দুইটা নিউক্লিক অ্যাসিডের কাভারিং করে থাকে ক্যাপসিড, তার উপরে থাকে হলো ইনভ্যালভ, তাই তো। তাহলে এই যে ইনভ্যালভটা তখন ডেস্ট্রয় হয়ে যাবে, তো তোমার সেপারেট হয়ে যাবে। আর নন ইনভ্যালভ ভাইরাসের ক্ষেত্রে কাভারিং থাকে ক্যাপসিড, এই ক্যাপসিডটা নিউক্লিক অ্যাসিড সেপারেশন হবে, এটাকে বলা আছে আনকোটিং। এই সেপারেট হইলো। তারপরে তোমার ইনভ্যালভ ভাইরাসের ক্ষেত্রে নিউক্লিক অ্যাসিড শরীরের ভিতরে প্রবেশ করতেছে, আর নন ইনভ্যালভ ভাইরাসের ক্ষেত্রে শুধু নিউক্লিক অ্যাসিডটা ভাইরাসের আমাদের বডিতে প্রবেশ করতেছে। এটাই হলো তোমার হলো আনকোটিং, বুঝছো? তাহলে আনকোটিং মিনস physical separation of viral nucleic acid from outer structural component, এবং এই সময় লস অফ ইনফেক্টিভিটি অফ ভাইরাস অফ দিস স্টেজ। যেহেতু আনকোটিং হয়ে গেল, এই সময় ভাইরাস তোমার ইনফেকশন করবে না, কিন্তু ইনফেকশন ক্যাপাসিটি ইয়ে হয়ে গেল। এবং আপনার আনকোডিং ভাইরাস রিলিজ ইনটু দ্য হোস্ট সেল অ্যাজ ফ্রি নিউক্লিক অ্যাসিড ইন কেস অফ নেকেড ভাইরাস, এবং নিউক্লিওক্যাসিড হুইচ কন্টেইন পলিমারেজ ইটোকাসিড ইনভলভ ভাইরাস। নিষিদ্ধ লাগবে না, এটাই সবগুলোই দেখাচ্ছে। প্রথমে হলো অ্যাটাচমেন্ট, এই যে হোস্ট সেল রিসেপ্টর বাইন্ড করলো অ্যাটাচমেন্ট। তারপরে তোমার হলো পেনিট্রেশন এখানে দেখাচ্ছে, দেখো কি হবে। প্রথম ভেসিকেল তৈরি করতেছি এন্ডোসাইটোসিস বা ফ্যাগোসাইটোসিস, দেখো, এবং পরে হলো আনকোটিং। এটা অত ভালো বোঝা যাচ্ছে না। তাহলে হলো এই হলো আর্লি ইভেন্ট গেল। তারপরে মিডল ইভেন্ট কি জিন এক্সপ্রেশন এন্ড জেনোম রেপ্লিকেশন। এখানে হবে তোমার এইখানে তোমার জিনটা রেপ্লিকেশন হবে। তারপর তোমার হলো ওই যে এনজাইমেটিক প্রোটিন তৈরি হবে এবং স্ট্রাকচারাল প্রোটিন তৈরি হবে। এই সময় তৈরি হবে তিনটা জিনিস এখানে তৈরি হবে। কি হচ্ছে এখানে আমরা ভাগ করে দেখো, আর্লি ট্রান্সলেশন, জেনোম এক্সপ্রেশন এন্ড জেনোম রেপ্লিকেশন। 4 নাম্বার কি ছিল লেট ট্রান্সক্রিপশন এবং লেট ট্রান্সলেশন। 5টা আছে, তাই তো? মিডল ইভেন্ট আর্লি ট্রান্সক্রিপশনে কি হয়, ইট মিন্স
synthesis of early viral messenger RNA from the viral replication. তাহলে ভাইরাল কি মেসেঞ্জার আরএনএ সিনথেসিস হবে, ঠিক আছে? ইট মিন্স সিনথেসিস অফ ভাইরাল আর্লি ভাইরাল মেসেঞ্জার আরএনএ সিনথেসিস হবে। আর আর্লি ট্রান্সলেশন কি হবে এখানে হবে, ইট মিন্স সিনথেসিস অফ ফাংশনাল প্রোটিন। ফাংশনাল প্রোটিন কোনটা? আর্লি, ওটাকে আরো বলি আর্লি প্রোটিন অথবা বলি এনজাইমেটিক প্রোটিন বলি। যেগুলো প্রোটিন বলে এনজাইম তৈরি হবে সেগুলোকে বলা হয় মানে ফাংশনাল প্রোটিন বলা হয় বা আর্লি প্রোটিন বলা হয়। এবং এটা প্রতিষ্ঠিত হয় আর্লি ট্রান্সলেশন। তাহলে প্রথম হলো তোমার ভাইরাল আরএনএ, প্রথম স্টেজে আর্লি ট্রান্সক্রিপশন মানে কি? নিউক্লিক অ্যাসিড থেকে তৈরি হলো আরএনএ, তো মেসেঞ্জার আরএনএ তৈরি হলো। আর আরএনএ কাজকে প্রোটিন সিনথেসিস করা, তাই তো? তাহলে পরের স্টেজ ট্রান্সলেশন মানে হলো এই মেসেঞ্জার আরএনএ থেকে তোমার প্রোটিন সিনথেসিস হবে। প্রোটিনটা কি না স্যার? ফাংশনাল প্রোটিন। তো ফাংশনাল প্রোটিন কোনটা? যেটা হলো আর্লি প্রোটিন বা এনজাইমেটিক প্রোটিন অন দ্য বেসিস অফ বেস সিকোয়েন্স অফ মেসেঞ্জার আরএনএ। এইটুকু। এরপর হলো জেনোম রেপ্লিকেশন। এখানে কি হবে? এই জিনটা এক্সপ্রেশন হবে কি হবে? ফাংশনাল প্রোটিন যেটা আগে তৈরি হলো বা এনজাইমেটিক প্রোটিন তৈরি হলো, এটা কি রেপ্লিকেট ভাইরাল জেনোম এন্ড ফর্ম many copies of viral genetic variant of the progeny virus particle. এখানে পরে ফিগারে আসতেছে নেট ট্রান্সক্রিপশন মানে কি হলো? এখানে তোমার মেসেঞ্জার আরএনএ হবে, এটাকে বলা হয় নেট মেসেঞ্জার আরএনএ সিনথেসিস। আর মেসেঞ্জার আরএনএ সিনথেসিস, মেসেঞ্জার আরএনএ প্লাস হলো কি প্রোটিন সিনথেসিস করা। এখানে হবে কি পরের স্টেজে নেট ট্রান্সলেশন। এখানে হবে প্রোটিন তৈরি কোনটা? এখানে হবে স্ট্রাকচারাল প্রোটিন হবে। আর্লি ট্রান্সলেশনের মাধ্যমে তোমার হলো ফাংশনাল প্রোটিন তৈরি হলো অথবা এনজাইমেটিক প্রোটিন তৈরি হলো। আর লেট ট্রান্সলেশন হলো কি স্ট্রাকচারাল প্রোটিন তৈরি হলো, ঠিক আছে? স্ট্রাকচারাল প্রোটিন বলতে কোনটা বোঝায়? এই ক্যাপসিড প্রোটিন, তারপর তোমার হলো ইনভার্ট প্রোটিন, এগুলো তৈরি হবে। এগুলো হলো তোমার স্ট্রাকচারাল প্রোটিন, ঠিক আছে নাকি? সেদিন ক্লাসটা ভুলে গেছো? এগুলো হবে কি খুব কঠিন লাগতেছে? আর লেট ইভেন্টস কি হবে? অ্যাসেম্বল মানে হলো এক জায়গায় জড়ো হবে। এই যে এতক্ষণ তোমার হলো এই যে তোমার জেনোম তৈরি হলো, তারপর ক্যাপসিড প্রোটিন তৈরি হলো, ম্যাট্রিক্স প্রোটিন যেগুলো তৈরি হলো, এগুলো তোমার এক জায়গায় জড়ো হয় তোমার তৈরি হবে প্রোটিন ভাইরাস। এটা কি হলো অ্যাসেম্বলি। নিউলি সিনথেসিস ভাইরাল জেনোম, ক্যাপসিড প্রোটিন এন্ড ম্যাট্রিক্স প্রোটিন। এরপর এরকম কেন হচ্ছে? আচ্ছা হলো, তারপরে এখন প্রোটিন ভাইরাস তৈরি হলো, এটা আবার রিলিজ হবে। রিলিজ হবে তোমাদের দুই হবে, একটা হলো তোমার ইনভেলপ ভাইরাস যদি হয়, রিলিজ হবে বাই বার্ডিং প্রসেস। বার্ডিং প্রসেস কি? ভাইরাস যে প্রোটিন ভাইরাস যেটা তৈরি হলো, এটা করবে কি? ভাইরাস pushes host membrane and during the process it is surrounded by cell membrane and foreign membrane. মানে হলো কি যে ভাইরাস আমাদের হোস্ট সেলে প্রোটিন ভাইরাস তৈরি হলো, এটা আমরা তেমন করবে কি যে সেলের মধ্যে তৈরি হলো সেই সেলের যে সাইটোপ্লাজম আছে ওকে পুশিং করবে, বারবার চাপ দিলে হবে কি ওই জিনিসটা কি ওখানে কি হবে? ওটা আস্তে দুর্বল হয়ে যাবে, তাই না? ওই সেল মেমব্রেনটা দুর্বল হলে কি হবে? ওটাকে ভেঙে সে নিজের গায়ে সে পেঁচায় দেবে, মানে একটা পোশাক তৈরি করবে সে, ঠিক আছে? এটাকে বলা হয় বার্ডিং। আর নন ইনভেলভ ভাইরাস কি হবে? এটা বার্ডিং এর মাধ্যমে হবে না, এটা একটা হবে কি ডাইরেক্ট যে সেলে তোমার রেপ্লিকেট করলো সেই সেলটাকে ডাইসিস করে দিয়ে ডাইরেক্ট ভেঙে দেবে আর বের আসে বাইরে। এটাই তোমার হলো রেপ্লিকেশন। কি কঠিন মনে হলো? খুব কঠিন না? না স্যার, মিল আছে স্যার ইয়ার সাথে, আগের পড়ার সাথে অনেকটা। না এখন যে আগের নতুন যারা তারা কি বলে? তুমি তো পুরাতন না, আগের যারা কি বলে ওরা?
রাফি খুব কঠিন হলো, কঠিন কিছু না। হ্যাঁ রাফি কি, রাফি রাফি সাইলেন্ট। তারপরে যে মেয়েটা কি নাম তোমার? সবাই সাইলেন্ট, তার মানে ওরা বুঝতে পারে নাই। এখন এই যে ফিগারটা দেখো, তাহলে তোমার ফিগারটা আরো ভালো বুঝবে। এবং এই ফিগারটাই তোমরা পরীক্ষায় অবশ্যই আসবে, তাহলে এটা রিটেন আসে তো ভাইভাতে ধরা হয়, এগুলো তোমার ভালো করে ফিগারটা আঁকবে, তাহলে তোমাদের ইজি হবে। ফিগারটা দেখো তো বুঝতে পারো কিনা। তাহলে আমি ভাগ করলাম কয়টা, একটা হলো 3টা স্টেজ, আর্লি লেভেল, মিডল লেভেল এবং লেট লেভেল। আর্লি লেভেলটা কি বললাম? অ্যাটাচমেন্ট, তারপর হলো পেনিট্রেশন, তারপর হলো আনকটিং, 3টা, তাই তো। এখন এখানে দেখো, এইখানে এখন দেখো অ্যাটাচমেন্ট করলো কার সঙ্গে? এই দেখো এই যে এই যে এটা হলো ভাইরাস, তাই তো। আর এই যে সম্পূর্ণ এটা হলো হোস্ট সেল, সম্পূর্ণ এই যে তোমার আয়তক্ষেত্র যেটা আছে এটা হোস্ট সেল, তাই তো। এখন এই এটা হোস্ট সেল মনে করো। এখন এই ভাইরাস এটা অ্যাটাচমেন্ট করবে কার সঙ্গে? হোস্ট সেল স্যার। স্পেসিফিক হোস্ট সেলে স্পেসিফিক রিসেপ্টর আছে। যেমন তোমার হলো রেবিস ভাইরাস কার সঙ্গে বাইন্ড করবে? অ্যাসিডাইল কলিন রিসেপ্টর। তারপরে এইচআইভি কার সঙ্গে বাইন্ড করবে? ফিউশন করে স্যার মেমব্রেনের সাথে। মেমব্রেন ফিউশন। তাহলে মেমব্রেন ফিউশন এখানে কি হলো, তাদের যে লেয়ারটা আউটার লেয়ার, এটা হলো ইনভেলপ। ইনভেলপটা কি করবে? এই সেল মেমব্রেনের সঙ্গে ফিউশন করবে, একসঙ্গে জড়ো হবে। ওই তোমার যে ওর ভিতরে যে কন্টেন্ট, ভিতরে কন্টেন্ট কি আছে? নিউক্লিক অ্যাসিড এবং ক্যাপসিড। নিউক্লিক অ্যাসিড এবং ক্যাপসিড দুটা মিলে নিউক্লিও ক্যাপসিড। এই নিউক্লিও ক্যাপসিডটা আমাদের হোস্ট সেলের রিসেপ্টর এই রিসেপ্টর সঙ্গে বাইন্ড করলো। এই রিসেপ্টরকে তারা মই আকারে ব্যবহার করে, মই এই যে রিসেপ্টরের মাধ্যমে তারা ডাইরেক্ট তারা তোমার সেলের ভিতরে প্রবেশ করবে। এই জন্য বলা আছে রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস। আর কি করতে পারে? ফ্যাগোসাইটোসিস। ওই যে যে সেলটা আছে আমাদের ফ্যাগোসাইটিস সেল, এগুলো কি করবে? যেমন নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, ডেন্ড্রাইটিক সেল, এগুলো কি করবে? ফ্যাগোসাইটোসিস করবে। যেমন ব্যাকটেরিয়া আমরা অলরেডি দেখেছি, ঠিক এই করবে। প্রথমে কি করে? তাদের তো মুখ নাই, তাই তো। তারা কি করে? তাদের যে সেল মেমব্রেনটা ওই ভাইরাস বা ব্যাকটেরিয়াকে তাদের অ্যাসিডটা সেভার হয়ে গেল, হয় শুধু শুধু নিউক্লিক অ্যাসিডটা তারা বইতে প্রবেশ করলো, ঠিক আছে। তাহলে এটা হলো তোমার হলো আনকটিং। তাহলে এখানে দেখো তো, এই যে আরএনএ বা ডিএনএ চলে আসলো, এখানে ডিএনএ অথবা আরএনএ চলে আসলো। নোট করা, আনকোডিং এর পরে ডিএনএ আরএনএ বডিতে প্রবেশ করলো। এটুকু বুঝছো তো নাকি? না বুঝলে আবার বলো। নতুন যারা তারা বলো, বুঝছো? জি স্যার। আচ্ছা, তারপরে দেখো এরপরে হলো মিডল ইভেন্ট। মিডল ইভেন্টে ওই যে বললাম যে 5টা স্টেজ। প্রথম হলো কি আর্লি ট্রান্সক্রিপশন। আর্লি ট্রান্সক্রিপশন মানে সিনথেসিস অফ আর্লি ভাইরাল মেসেঞ্জার আরএনএ সিনথেসিস, ঠিক আছে। তারপর হলো আর্লি ট্রান্সলেশন, মানে কি হলো? সিনথেসিস অফ আর্লি 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 প্রোটিন তৈরি হবে, বা ফাংশনাল প্রোটিন বা এনজাইম
এনজাইমেটিক প্রোটিন তৈরি হবে এখানে, ঠিক আছে। এখানে দেখো, তারপরে মিডিল ইভেন্টটা কি, তাহলে এখানে দেখো তো আর্লি ইভেন্টে দেখো তো, আর্লি ট্রান্সক্রিপশন মানে কি হলো, এই দেখো মেসেঞ্জার আরএনএ সিনথেস হলো, দেখাচ্ছে তো নাকি আমার পয়েন্টারটা দেখা জি, যাচ্ছে? স্যার। দেখা যাচ্ছে স্যার। এই ভাইরাল মেসেঞ্জার আরএনএ দেখো এখানে সিনথেস, আর্লি ট্রান্সক্রিপশন মানে হলো আর্লি মেসেঞ্জার আরএনএ সিনথেস, ঠিক আছে। তারপরে দেখো আর্লি ট্রান্সলেশন, তার মানে আর্লি ট্রান্সলেশন মানে কি, ওই মেসেজ হলো যে ওখান থেকে প্রোটিন তৈরি হবে। প্রোটিন কোনটা হবে, Functional protein। যেটা ফাংশনাল প্রোটিন, এটাকে বলবো এনজাইমেটিক প্রোটিন বা আর্লি প্রোটিন, এটা তৈরি হলো, ঠিক আছে। তারপর 3 নম্বর স্টেজে কি ছিল, জেনোম রেপ্লিকেশন। এই যে আরএনএ বা ডিএনএ প্রথম তোমার আনকোডিং হলো, এই আরএনএ ডিএনএ থেকে তোমার হবে আরএনএ ডিএনএ এর সঙ্গে তোমার এই যে তোমার যে এনজাইমেটিক প্রোটিন তৈরি হলো, ঠিক আছে, এনজাইম তৈরি হলো, তাই তো। এই যে এনজাইম 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 হওয়ার জন্য ওটাকে বলছে ফাংশন করে। এই এনজাইম গুলো কাজ করতেছে তখন এই তোমার এই যে জেনারেশনে কাজ করে মিলে জেনোম এবং তোমার জেনোমের সঙ্গে জেনোম এবং ফাংশনাল প্রোটিন এনজাইমেটিক প্রোটিন মিলিয়ে তৈরি হলো জেনোম রেপ্লিকেশন। এবং এই সময় কি ম্যানি কপিস অফ জেনোম তৈরি হবে, অনেকগুলো। এখানে দেখো, যদি আরএনএ ভাইরাস হয় তাহলে আরএনএ জেনোম তৈরি হবে, যদি ডিএনএ ভাইরাস হয় তাহলে ডিএনএ ভাইরাস তৈরি হবে। এখানে দেখো, এখানে একটা যে উপরে দেখো, এখানে একটা ভাইরাস দেখাচ্ছে, একটা আরএনএ দেখাচ্ছে বা ডিএনএ দেখাচ্ছে। আর এখানে দেখো কতগুলো কপি দেখালো, অনেকগুলো কপি, এখানে অনেকগুলো কপি তৈরি হবে। তাহলে তোমার এই যে আরএনএ বা ডিএনএ এর সঙ্গে তোমার যে এনজাইম এটার সঙ্গে ক্রিয়া করে তোমার ম্যানি কপিস অফ ডিএনএ অথবা আরএনএ তৈরি হবে। আরএনএ হলে আরএনএ ভাইরাস যদি হয় তাহলে আরএনএ তৈরি হবে, আরএনএ কপি তৈরি হবে, আর ডিএনএ ভাইরাস যদি হয় তার ডিএনএ কপি তৈরি হবে। এটুকু বুঝলে তো। আরেকটা থেকে যাও 4 নম্বর স্টেজে কি লেট ট্রান্সক্রিপশন, তার মানে কি সিনথেস অফ লেট মেসেঞ্জার আরএনএ সিনথেস, ঠিক আছে। তারপরে 5 নম্বর স্টেজে যাও লেট ট্রান্সলেশন, ওটা কি মানে হলো সিনথেস অফ, এটাও লেট প্রোটিন তৈরি হবে, লেট সিনথেস থেকে লেট এখানে প্রোটিন তৈরি হবে। প্রোটিন কোনটা, স্ট্রাকচারাল প্রোটিন। স্ট্রাকচারাল প্রোটিন। স্ট্রাকচারাল প্রোটিন বলতে কোনটা বোঝায়, তোমার হলো ক্যাপসিড স্যার। ক্যাপসিড প্রোটিন। প্রোটিন, এনজাইম, তারপর স্ট্রাকচারাল প্রোটিন, এগুলো তোমার স্ট্রাকচারাল প্রোটিন, এগুলো তৈরি হবে, ঠিক আছে। ইনভ্যালভ প্রোটিনটা বাদ দাও, তোমার ম্যাট্রিক্স প্রোটিন বন্ধু, ম্যাট্রিক্স প্রোটিন এবং ক্যাপসিড প্রোটিন তৈরি হবে এই বলতে এখানে। এখন এই এতগুলো স্টেজ হলো, এখন এইদিকে তোমার দেখো, তারপরে 4 নম্বর স্টেজে কি ছিল, অ্যাসেম্বলি। হ্যাঁ, অ্যাসেম্বলি, তাই তো। এই দেখো প্রথম স্টেজে কি হলো, এনজাইমেটিক প্রোটিন তৈরি হলো, এগুলো। তারপর তোমার ওই যে জেনোম তৈরি হলো, তাই তো, আরএনএ বা ডিএনএ তৈরি হলো। তারপরে তৈরি তোমার কি স্ট্রাকচার প্রোটিন, স্ট্রাকচার প্রোটিন বলতে ক্যাপসিড প্রোটিন এবং ম্যাট্রিক্স প্রোটিন। তৈরি হলো। এগুলো একসঙ্গে ধরা হলো, অ্যাসেম্বল হলো, একসঙ্গে ধরা হলো। যেমন বাংলাদেশে আমরা কি করি, বিভিন্ন কান্ট্রি থেকে বিভিন্ন ওই যে তোমার মোটরসাইকেল বলো বা তোমার এই কার বলো, ওগুলো কি হয়, পার্টস নিয়ে আসা হয়, ডাইরেক্টলি তোমার গাড়ি নিয়ে আসা হয়, পার্টস নিয়ে এসে এখানে তোমার নিয়ে আসা হয় স্যার। তো এখানে তোমার সেট করে, অ্যাসেম্বলি করা হয়। আগে তোমার হলো বিভিন্ন তোমার পার্ট গুলো তৈরি হলো, তাই তো। পার্ট গুলো তৈরি হওয়ার পরে এখানে অ্যাসেম্বল করা হলো, এখানে তোমার হলো এক জায়গায় জড়ো হয়, তখন তোমার তৈরি হয় হলো, এটাকে বলবো প্রোজেনিক ভাইরাস, তাই তো। এখন এই প্রোজেনিক ভাইরাস তোমার তৈরি হলো, এখন এই ভাইরাসটা তোমার কি করবে, এই সেল থেকে বাইরে যাবে, এটাকে বলা হয় রিলিজ। রিলিজ কিভাবে করবে, এখানে ভাগ করবে, তোমার একটা হলো বার্ডিং ইনভ্যালভ ভাইরাস আর একটা হলো নন ইনভ্যালভ ভাইরাস। ইনভ্যালভ ভাইরাস কি হয় বাই বার্ডিং। বার্ডিং স্যার। বার্ডিং কি হবে, এখানে দেখো এই যে সেল মেমব্রেন আছে, তাই তো। সেল মেমব্রেনে করবে ওই প্রোজেনিক ভাইরাস বারবার ওখানে পুশিং করবে, চাপ দেবে ওখানে, প্রেসার দেবে ওখানে, দ্বিতীয়ত ওই জায়গাটা, ওই সেল মেমব্রেনে ওই জায়গাটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, ঠিক আছে, দুর্বল হয়ে যাবে। তারপরে ওটা ভেঙে যাবে, তখন ওই সেল মেমব্রেনের ওই অংশটুকু
তারা নিজের বডিতে তারা একবার নিজের মনে করে তারা নিজের পোশাক তৈরি করলো। হ্যাঁ, ঠিক আছে, তখন নিজের পোশাক তৈরি করে ওখানে তোমার ইনভেলপ তৈরি হলো, তাহলে নাকি হয় তোরা রিলিজ করবে, এটাকে বলা হয় বার্ডিং। হ্যাঁ, আর নন ইনভেলপ ভাইরাস কি হলো, লাইসিস। এরা এরা তোমার ডাইরেক্ট সেলকে লাইসিস করে একদম এইটুকু হলো তোমার হলো রেপ্লিকেশন অফ ভাইরাস। তাহলে এখন ফিগার দেখে এখন কি কঠিন মনে হচ্ছে না সোজা মনে হচ্ছে? কোনটা বলো? সোজা স্যার। নতুন নতুন কি যে মেয়েটার নাম কি জানো? স্যার রিক্তা দে টুম্পা স্যার। রিক্তা দে টুম্পা স্যার। রিক্তা দে টুম্পা আসেনি আজকে স্যার, নেটওয়ার্ক সমস্যা নাকি স্যার? আসে নাই মনে হয় স্যার। আচ্ছা, তাহলে তোমাদের এই যে এই হলো তোমার হলো সিনথেস, ঠিক আছে? তাহলে এটা ভালো করে পড়বা, ঠিক আছে? আর যারা তোমার ওই যে দিগ্গজ, যারা হলো তোমার দিগ্গজ, এবার দেখা যাচ্ছে, দেখো তো। না স্যার, স্যার এই স্লাইডটা স্যার ইয়া করতে হবে স্যার, আগে যেটা শেয়ার দেওয়া স্যার ওইটা কাটতে দিতে হবে স্যার। ওটা তো কাটলামই তো, ওটা কাটলে কেটে তো এটা নিয়ে আসলাম, তারপর আমাকে নতুন নতুন সেটা দিতে হবে। জি স্যার, আগেরটাই দেখা যাইতেছে স্যার। আচ্ছা আচ্ছা, আগে তাহলে আমি দেখি তো এখন। না স্যার, আসে না এখনো স্যার। আচ্ছা, এখন তার মানে স্যার শেয়ারের মধ্যে চাপ দিলে স্যার ওইখানে দেখেন স্যার যে স্লাইডটা এখন দিছেন আর কি, ওই স্লাইডটা ওকে দিয়ে শেয়ার দেন, তাহলে আসা যাবে। এখন দেখা যায়? জি স্যার, জি স্যার, দেখা যাচ্ছে স্যার। স্যার, হ্যাঁ স্যার রেপ্লিকেশনের একটা কোশ্চেন। বলো। স্যার আমরা জানি যে ডিএনএ ভাইরাসের রেপ্লিকেশন হয় নিউক্লিয়াসে, আর আরএনএ ভাইরাসের সাইটোপ্লাজমে। তো স্যার এই যে আমাদের যে ট্রান্সক্রিপশন মানে তো নিউক্লিক অ্যাসিড থেকে এমআরএনএ তৈরি। তো আরএনএ ভাইরাসের ক্ষেত্রে ভাইরাল আরএনএ থেকে এমআরএনএ তৈরি হবে। স্যার এই ট্রান্সক্রিপশন তো স্যার নিউক্লিয়াসে হয়, তাহলে কি আরএনএ স্যার আরএনএ ভাইরাসের ক্ষেত্রে বইতে দেয়া যে আরএনএ ভাইরাসের রেপ্লিকেশন স্যার সাইটোপ্লাজমে হয়? হ্যাঁ সেটাই হয়তো, কিন্তু স্যার ট্রান্সক্রিপশন তো মানে নিউক্লিক অ্যাসিড থেকে এমআরএনএ তৈরি, এটার জন্য কি স্যার লাগবে না মানে ব্যাকটেরিয়া মানে হোস্ট সেল ডিএনএ লাগবে না? আর হোস্ট সেল ডিএনএ তো নিউক্লিয়াসে থাকে স্যার। ওটা তো তোমার হোস্টেলের মধ্যেই সবকিছু আছে। হোস্টেলের মধ্যে কি আছে? আরএনএ আছে, তোমার কি হোস্টেলের মধ্যে তোমার সাইটোপ্লাজম আছে, তোমার নিউক্লিয়াস আছে, সবই আছে না? সবই তো আছে। মানে আমি বলছি যে স্যার ট্রান্সক্রিপশনের জন্য তাহলে তো ওকে কি নিউক্লিয়াসে যা লাগছে আরএনএ ভাইরাসকে? হ্যাঁ হ্যাঁ, তবে তোমাদের এতটুকু তোমাদের এই লেভেলে এতটুকু তোমার না জানলে হবে, বুঝছো? খালি জিনিসটা খালি বুঝে যাও। ওই যে তোমাদের প্রথম যে ইয়েটা, যেটা তোমার যে প্রথম যে
কি বলে যে স্টেজগুলো, ওগুলো ভালো করে পড়ো। কিন্তু কোনটা নিউক্লিয়াস হচ্ছে, কোনটা তোমার সাইটোপ্লাজম হচ্ছে, এটা তোমাদের ক্ষেত্রে এটা জানার প্রয়োজন নাই। এটা আমরা জিজ্ঞাসা করি না, না পারলে উপায় সমস্যা নেই, বা রিটেন লিখতে হবে, তাও কিন্তু হয়। এত ডিপে যাওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? জি স্যার। এগুলো তোমাদের হলো কনফিউশন দেখা দেবে যে কোনটা তোমার নিউক্লিয়াস হবে, কোনটা তোমার সাইটোপ্লাজম হবে, এগুলো তোমার খেয়াল রাখতে পারবে না। এই জন্য আমি কিন্তু অত ডিটেলস বলতেছি না কিন্তু, ঠিক আছে? যতটুকু তোমার মানে কম রাখা যাবে সেটাই তোমার জন্য ভালো। এমবিবিএস এ আমরা এতটুকু ইয়ে করবো না, তো ওইটা না আমরা অতটুকু আমি বলতে চাচ্ছি না। এটা এগুলো কারণে আমি ডিটেলস বলিনি। হ্যাঁ, এগুলো নিয়ে তো একটা টপিকস নিয়ে আলোচনা করলে তো বহু আলোচনা করা যাবে। অনেক অনেক। তো তোমাদের জন্য শর্টকাটে যেটা প্রয়োজন, আমি তো আমার যে স্লাইডগুলো তোমরা হয়তো মনে করো যে আমি স্লাইড মানে খুব আমি ওর বেশি পড়াই নাকি, মনে হয়, তাই না? স্যার স্লাইড ছাড়া পড়লে আরো অনেক বেশি পড়া লাগে স্যার, কিন্তু স্লাইডের জন্য কম পড়া লাগে স্যার। কিন্তু এই যে তোমার রিটেন কোশ্চেন যখন সলভ করতে যাবে না, তখন দেখবা যে আমার মানে ক্লাসটা বেশি করাচ্ছি না কম করাচ্ছি, তখন তোমরা বুঝবা। কিন্তু আমি এই জন্য তো বলি তোমরা এখন থেকে রিটেন কোশ্চেন তোমরা সলভ করো, ঠিক আছে? তাহলে তোমাদের ভবিষ্যতে সুবিধা হবে। এটা তোমার এখন আমি তোমাদেরকে এখন মুখস্থ করতে বলি না, এখন তোমাদেরকে বলি তোমরা শুধু খালি বুঝে যাও, বুঝে ভালো করে বুঝে যাও। একটা হলো বুঝবা কোনটা, একটা হলো তোমার ক্লাসের আগে বুঝবা, ক্লাসের আগের দিন রাতে একটু বুঝবা, দেখবা, তারপর ক্লাসে তো বুঝলাই, তারপরে রাত্রে কি আবার সেই জিনিসটা করো, ঠিক আছে? তাহলে তোমাদের ইফেক্টিভ ক্লাস এই যে না এইভাবে হয় ইফেক্টিভ ক্লাস। আমি খালি একমুখী হয় না, বুঝছো? যেমন এই জিনিসটা তোমরা মানে ভালো করে করো। এটা এখন আর যেটা করতে হয় সেটা আমি বলে দিই, যেটা করতে হয় না সেটা বলে দেয় না। তারপরে তো তোমাদের মনে করো আবার যখন এগুলো ক্লাস শেষ হবে রিভিউ ক্লাস করবো। রিভিউ ক্লাস বলতে আমি বেশি নিই না, তখন আমি রিভিউ ক্লাস করি কোনটা, যেটা তোমাদের যে ভাইভাতে বেশ করে যেগুলো ধরা হয় ভাইবার জন্য, যেগুলো আমরা কোশ্চেন বিভিন্ন জায়গাতে এক্সটার্নাল যারা আসে তারা কি কোশ্চেন চাই, ক্লাস করি, ঠিক আছে? তখন আমরা রিভিউ ক্লাসে এগুলো করবো। আবহাওয়াতে এগুলো তোমার এগুলো শেষ হয়ে যায়। আচ্ছা, স্যার এর হলো স্যার হ্যাঁ, একটু কোশ্চেন ছিল স্যার, স্যার পড়ার বাইরে স্যার কোশ্চেনটা। স্যার এই যে স্যার আমাদের জানুয়ারির 20 তারিখের পরে পরীক্ষা হওয়ার কথা স্যার, স্যার এটার জন্য কি স্যার আমাদের হোস্টেলে 1 মাস আগে থেকে অবস্থান করা লাগবে স্যার? এটা এটার ব্যাপারে আমি বলবো না। এটা আবার যেহেতু প্রিন্সিপাল আছেন, এটা উনি দেখবেন। মানে স্যার অনেক মেডিকেল কলেজে দেখলাম স্যার এরকম নোটিশ দিতেছে তো স্যার থাকার জন্য, কিন্তু আমাদের এরকম কোনো কিছু দেওয়া হয় নাই আর কি এখনো। আরে অত কি কাগজে কলমে তোমার হবে নাকি? এই সময় কাগজে কলমে কেউ কি রিস্ক নেবে নাকি? কাগজে কেন আমরা ইয়ে করছি তো, আমরা অলরেডি তোমার ওই যে ফরেনার যারা স্টুডেন্ট তাদেরকে কিন্তু ইয়ে করা হয়েছে, তাদের নামের লিস্ট কিন্তু চলে গেছে, তাদের নামের লিস্ট চলে গেছে যে তোমাদের এবং তাদের ইন্ডেক্সে দেওয়া হয়ে গেছে তাদের নামের লিস্ট, যাতে ওই তোমার ইয়েতে না আটকায়, বিমানবন্দর বলো বা তোমার স্থলবন্দর বলো না আটকায়, তাদের নামের লিস্ট চলে গেছে। এবং কলেজে তোমার অনেকে চলে আসে, তুমি হয়তো বাসায় আছো কিন্তু অনেকে চলে আসে, তুমি জানো? জি স্যার অনেকেই দেখছি স্যার আছে স্যার। অনেকে চলে আসে, অনেকে এখন অনেক অনেক আছে। তারপরে এখন তোমাকে আমরা কি অত কিছু লিখিত হবে দেওয়া যায় না, তো লিখিত হবে দিলে তোমার যদি পজিটিভ হয় তখন তোমার বলবো যে এই আমাদের ডাকছে স্যার আমাদের বলতে পারছে, কারণ আমরা তো লিখিত হবে অত কিছু দেবো না। তো এগুলো তোমাদেরকে নিজেদেরকে সিদ্ধান্ত কিছু কিছু নিতে হবে। পরীক্ষা যখন হবে তখন তোমার তো কলেজে আসতেই হবে, কিন্তু পাবো না, তোমাকে বাসা থেকে পরীক্ষা দেবা নাকি? না স্যার কলেজে আসতে তারপরে হবে স্যার। তারপরে 1 মাস আগে থেকে তোমাদের আসতে হবে, এসে তোমাদের আমরা ওই ইয়ে করবো, তোমার করোনা টেস্ট করাবো না, তোমাদের জি করোনা স্যার। টেস্ট করাবো, তারপরে তো স্যার করোনা টেস্টটা স্যার কখন করাবেন স্যার, কতদিন আগে? সেটা এখন ওটা নিয়ে চিন্তা তোমাদের নেই, ওটা আমরাই করে দেবো। আচ্ছা স্যার। আচ্ছা স্যার। এখন তোমরা আগে আসো, তারপরে এরপরে আসো ভাইরাল প্যাথোজেনেসিস। প্যাথোজেনেসিস মানে তো ওই যে ব্যাকটেরিয়াল প্যাথোজেনেসিস একই মতোই, কিছু এখানে পার্থক্য হবে। তো প্যাথোজেনেসিস করার আগে আমরা একটু বলবো যে একটা ভাইরাস যখন আমাদের সেলকে ইনফেকশন করলো, প্রথম তো তোমার ভাইরাস নিজেই ড্যাপ্লিকেট করলো, তাই তো? এই যে ড্যাপ্লিকেশন করতেছে, এই করতে গিয়ে বা ভাইরাস তোমার গ্রো করলো, তাই তো? গ্রো করলো, এই সময় আমাদের সেলে কিছু চেঞ্জ হয়,
ভাইরাস ইনফেক্টেড সেলে কি চেঞ্জ হয়, ঠিক আছে? এই চেঞ্জগুলো কি কি হয়, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো। ওটাকে আমরা এক্সপ্রেস করবো ইফেক্ট অফ ভাইরাল ইনফেকশন অন আওয়ার সেল, অথবা সেলুলার রেসপন্স টু ভাইরাল ইনফেক্টেড সেলস। পরীক্ষায় কিন্তু এইভাবে পরীক্ষায় রিটেনে আসে, ভাইভাতে ধরা হয়, ঠিক আছে? এখন দেখো কি কি হয়। একটা হলো সাইটোপ্যাথিক ইফেক্ট, সাইটোপ্যাথিক ইফেক্ট হয়। তারপর আরো আমি অত আজকে কম্পিউটারের সমস্যা আছে, আমি অত যাচ্ছি না। প্রথমত সাইটোপ্যাথিক ইফেক্ট মানে হলো ওই যে সেলকে ইনফেক্ট করলো ওই সেলেরই কিছু চেঞ্জ হবে, তার মরফোলজি চেঞ্জ হবে। সাইটোপ্যাথিক ইফেক্টটা কাকে বলে? ইট ইজ চেঞ্জ ইন দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ভাইরাস ইনফেক্টেড সেলস। তার সোজা তার তার যে অ্যাপিয়ারেন্স, ভাইরাসের ইনফেক্টেড যে সেল, নর্মাল সেল যে সেল, এটার অ্যাপিয়ারেন্স চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? একটা মরফোলজি চেঞ্জ হয়, নিউক্লিয়ার চেঞ্জ হয়, তারপরে তোমার কিছু ইনক্লুশন বডি ফর্মেশন হয়, এগুলো হয়। যেমন দেখো মরফোলজি চেঞ্জ হয়। নর্মাল সেল কি, সেলের যে নর্মাল স্ট্রাকচার এটা নষ্ট হয়ে যায়, তার যে হাড় গোড় সাইটোস্কেলেটন কারণ হাড় গোড় তার একবার ডিসরাপ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। ভেঙে যাওয়ার পরে হবে কি, সেল বিকাম রাউন্ডেড, সেল বিকাম রাউন্ডেড মেবি ডিউ টু ডিসরাপশন অফ সাইটোস্কেলেটন, ঠিক আছে? তাহলে মরফোলজি চেঞ্জ হলো এটা। তারপরে নিউক্লিয়াস চেঞ্জ হবে। হোস্ট সেলে নিউক্লিয়াস চেঞ্জ কি হবে? এই যে নিউক্লিয়াস, হোস্ট সেলের যে নিউক্লিয়াস এবং ক্রোমাটিন এগুলো কি হবে? থাকে তো সেন্ট্রালি, তাই তো? সেন্ট্রাল না থাকে তারা মার্জিনের দিকে চলে যাবে, এটাকে বলা নিউক্লিয়াস চেঞ্জ। কি হবে? পিকনোসিস, নিউক্লিয়াস যেখানে থাকবে সেখানে সরে আসবে, এবং মার্জিনেশন অফ ক্রোমাটিন। ওকে, আর কি হয়? সেল মেমব্রেনে চেঞ্জ হয়। সেল মেমব্রেনে কি চেঞ্জ হয়? এই ভাইরাস যখন তোমার রেপ্লিকেশন করবে তখন ওই ভাইরাস থেকে কিছু প্রোটিন তৈরি হয়। তোমার তো ভাইরাস যখন তোমার এই যে তখন প্রোটিন তৈরি হয় না, অনেকগুলো প্রোটিন তৈরি হয়, তোমার দেখছো তো নাকি? রেপ্লিকেশন নাম দেখা না, হ্যাঁ? ওই প্রোটিনগুলো হয় কি, সে কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে সেল মেমব্রেনে, হোস্ট সেল মেমব্রেনে ইনসার্শন হয়, ওখানে তার আটকে যায়। আটকে গেলে হবে কি, আশেপাশে যতগুলো সেল তোমার ইনফেক্টেড করলো সবগুলো সেল তোমার একসঙ্গে লেগে যায় ওই ভাইরাল প্রোটিনের জন্য, ঠিক আছে? যখন যখন 5-6টা বা 8-10টা অনেকগুলো সেল যখন এক জায়গায় তোমার একসঙ্গে লেগে গেল, ফিউশন হলো, তখন সেলটা হবে অনেক বড় হয়ে যাবে। ওটাকে বলা হয় মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেলস। এটা বলছে তো, insertion of host viral protein into cell membrane results in fusion of viral infected cells and formation of multinucleated giant cells. এবং এই মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেলস হলো এগুলো শর্টলি, তাড়াতাড়ি লাইসিস হয়, মারা যায়। যেমন কোন কোন ক্ষেত্রে হয়, যেমন এক্সাম্পল হলো হার্পেস ভাইরাস ইনফেকশন যদি হয় সেক্ষেত্রে হয়, প্যারামেক্সা ভাইরাস ইনফেকশন হলে এই সেল চেঞ্জ হয়। তাহলে কি হলো, এই ভাইরাস যখন রেপ্লিকেশন যখন করতেছে, কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে এই ভাইরাল প্রোটিনগুলো হোস্ট সেল মেমব্রেনে তারা ইনসার্শন হবে, সেখানে চলে গেল। চলে যাওয়াতে হলো কি, যে আশেপাশে যেগুলো সেল তোমার ইনফেক্টেড হয়ে গেল সব সেলগুলোই তখন তোমার ফিউশন হয়ে যাবে এই তোমার ডিউ টু ভাইরাল প্রোটিন। ফিউশন হয়, অনেকগুলো সেল যখন একসঙ্গে ফিউশন হয়ে গেল তখন সেটাকে বলবো মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেলস। কোন ক্ষেত্রে হয়? হার্পেস ভাইরাস ইনফেকশন, প্যারামেক্সা ভাইরাস ইনফেকশন। ওকে, আবার কিছু তৈরি হয় তোমার ইনক্লুশন বডি। ইনক্লুশন বডির এখানে কি হয়, এই ভাইরাস তোমার যখনই তোমার এই ভাইরাস আমাদের বডিতে রেপ্লিকেশন হচ্ছে বা প্রবেশ করলো, তখন কি হয়, ভাইরাসের যে পার্টিকেলগুলো সেলের বডির কিছু কিছু জায়গায় তারা জড়ো হয়, এক জায়গায় তোমার একত্রিত হয়, ঠিক আছে? এটাকে বলা হয় তোমার ইনক্লুশন বডি। হ্যাঁ, যেমন তোমার ইনফেক্টেড সেলস মে কন্টেন ইনক্লুশন বডি which are discrete areas containing viral protein or viral particles. ভাইরাল প্রোটিন অথবা ভাইরাল পার্টিকেল এগুলো শরীরের কিছু জায়গায় ছড়াছড়িয়ে যায়, মানে এবং জড়ো হয়, সেটাকে বলবো ইনক্লুশন বডি। ইনক্লুশন বডি যেমন নিচের ইয়াটা আমি বলতেছি না,
ইনক্লুশন বডি যেমন এক্সাম্পল যেমন দেখো নেগরি বডিস আর হলো আউলাই অ্যাপিয়ারেন্স ইনক্লুশন বডি। নেগরি বডি তোমরা অলরেডি তোমরা কমিউনিটি মেডিসিনে পড়ে আসছো। এই যে যখন র্যাবিস হয় তখন আমরা র্যাবিস ডায়াগনোস করি বাই পোস্টমর্টম ইয়ে করে, তখন আমরা পাই কি নেগরি বডি পাই, নেগরি বডিস, তাই তো? নেগরি বডিটা আমরা ডেফিনেশন আরো ভালো করে পড়বো যখন আমরা র্যাবিস পড়াবো তখন পড়াবো। নেগরি বডি কোথায় পাওয়া যায়? র্যাবিস ভাইরাস ইনফেক্টেড ব্রেন নিউরনে ক্ষেত্রে পাওয়া যায়। হ্যাঁ, আর সাইটোমেগালো ভাইরাস ইনফেকশন যদি হয় সেখানে কি হয়? আউল আই অ্যাপিয়ারেন্স ইনফেকশন বলে। আউল মানে কি? পেঁচা, স্যার। পেশা চোখ দেখছো তো? রাত্রে যদি কেউ পেশা দেখে কেউ ভয় পাওয়া, এরকম কেউ আসে? এরকম কেউ আসে পেশাকে দেখে ভয় পায় না? হ্যাঁ, কি আসে কেউ? স্যার রাতে তো দেখাই যায় না স্যার পেঁচা, এখন দেখা যায় না? কি বলো, তার তো রাত্রে তোমার বের হওয়া না, তাই কত রাত্রে পেশা দেখা যায়? পেশা দেখলে ভয় লাগে, ওর চোখ যে তাকায় থাকে, বুঝছো? হ্যাঁ, দেখলেই ভয় লাগে। তো এটাও দেখাচ্ছি আমি। The alveoli appearance infection body seen in nucleus of the cytomegalovirus infected cell. তো দুটো এক্সাম্পল আমরা জানলাম। এখন আমরা বললাম সাইটোপ্যাথিক ইফেক্ট বললাম, তাই তো? এই তোমার এখানে দেখো তো সেল, এই যেটা কালারিং দেওয়া আছে দেখো তো সেলগুলো কেমন হয়ে গেছে, দেখো তো রাউন্ডেড হয়েছে কিনা, দেখো তো, দেখো তো রাউন্ডেড হয়েছে কি? এই যে রাউন্ডেড এবং ডিপ হয়ে গেছে, তাই না? তাই তো, রাউন্ডেড হয়ে গেছে ডিউ টু রাউন্ডেড কি যেন, তাহলে মরফোলজি চেঞ্জ হলো। রাউন্ডেড কি যেন হলো? ডিউ টু ডিসরাপশন অফ সাইটোস্কেলেটন। তাহলে রাউন্ডেড, ওটা টার্ম আরেকটা বলে বেলুনিং অফ সেল। সেলটা রাউন্ডেড হবে এবং সোলেন হবে, বেলুনের মতো হয়ে যাবে, এই জন্য বেলুনিং অফ সেলস। ঠিক আছে, পরের স্টেজে দেখো, এখানে দেখো, তো মাল্টিনিউক্লিয়েট জায়ান্ট সেলস বোঝা যাচ্ছে কিনা? ওটার আরেকটা বলা হয় সিনসিটিয়াম ফরমেশন। এখানে দেখো তো এই যে কতগুলো সেল দেখো, জায়ান্ট সেল কি হয়, যে তোমার ভাইরাস ইনফেক্টেড সেলে কি হয়, যে প্রোটিন তৈরি হয় সেগুলো প্রথম করে কি সেল মেমব্রেনে তোমার চলে গেল। সেল মেমব্রেনে যখন চলে ইনসার্শন হয়ে গেল, তখন আশেপাশে যে যতগুলো ইনফেক্টেড সেল আছে তখন কি ওগুলো কি স্টিকি হয়, ওগুলোর জন্য কি হবে, ওই সেলগুলো তখন ফিউশন হয়, এক জায়গায় ফিউশন হয়। ফিউশন হলে কয়েকটা সেল মিলে তখন বলবো মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেলস। এই যে এখানে দেখো তো, বোঝা যায় নাকি? দেখো তো, দেখা যাচ্ছে কতগুলো সেল এক জায়গায় জড়ো হয়েছে না? মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেলস। ঠিক আছে, তোমাদের ফিগারে, তোমাদের বইতে মিলাই দাও, খেয়াল থাকবে তো। এটাকে বলা হয় সিনসিটিয়াল ফরমেশন অথবা মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেলস। এবং মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেলটা কি অল্প দিনের শর্ট টাইমের মধ্যে মারা যায়। নর্মাল সেল তো অনেকদিন বাঁচে, আর মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল যখন তৈরি হয়ে গেল তখন অল্প দিন বাঁচে। এবং মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল কোন ক্ষেত্রে তৈরি হয় সেটা অলরেডি আমি বলেছি। এরপরে ফিগার দেখো তো, এই যে এটা আরো ভালো বোঝাচ্ছে মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল। দেখো তো, আর দেখো তো সেলটা বোঝা যাচ্ছে কিনা, দেখো তো মিজেলস হয় এটা, দেখো তো বোঝা যাচ্ছে? এই তো সেল এক জায়গায় জড়ো হয়েছে, দেখো তো বোঝা যায়? এটাই হলো মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেলস এগুলো। তারপরে দেখো তো পেশার চোখ দেখা যায় কিনা, দেখো তো আউলাই অ্যাপিয়ারেন্স দেখা যায় কিনা, এই দুটো দেখা যাচ্ছে, দেখো তো কি পেশার চোখ হয়ে গেছে? জি স্যার। পেশার চোখ তোমার আরেকটা জায়গায় পড়বা, কোথায় পড়বা? ওটাকে বলে মিরর ইমেজ, তাই না? কোথায় পড়াবা? প্যাথোলজিতে পড়ানো হয়ে গেছে কিনা? হস্কিন ডিজিজ পড়ানো হয়ে গেছে? স্যার ওইখানে আওলাই অ্যাপিয়ারেন্স ছিল স্যার, ওইখানে সেই হস্কিন ডিজিজ তখন জায়গায় পড়বা। এই দেখো আউলাই অ্যাপিয়ারেন্স, হ্যাঁ ঠিক আছে, তাহলে ফিগারগুলো ভালো করে দেখে নেবা। তারপরে দেখো, তাহলে একেবারে বললাম যে সাইটোপ্যাথিক ইফেক্ট। সাইটোপ্যাথিক ইফেক্ট কয়টা তৈরি হলো? একটা হলো তোমার হলো প্রথম মরফোলজি চেঞ্জ হলো, হিয়ার সেল বিকাম রাউন্ডেড, ইট ইজ কল্ড বেলুনিং অফ সেল। হ্যাঁ,
কি যেন হচ্ছে ডিউ টু ডিসরাপশন অফ সাইটোস্কেলেটন। তারপরে পরে কি হবে কি পিকনোসিস, তোমার কি নিউক্লিয়াস চেঞ্জ হবে। নিউক্লিয়াস চেঞ্জ কি হচ্ছে মার্জিনেশন। পিকনোসিস মানে কি সেন্টারে না থাকে মার্জিনে চলে আসতেছে এবং ক্রোমাটিন বডিগুলো মার্জিনে চলে আসতেছে। এটা হলো নিউক্লিয়াস চেঞ্জ। তারপরে কি আছে তোমার মাল্টি নিউক্লিয়ার সেল মেমব্রেন চেঞ্জ হচ্ছে। সেল মেমব্রেন চেঞ্জ কি হচ্ছে তোমার হলো এই যে ভাইরাল যে প্রোটিন তৈরি হচ্ছে এগুলো সেল মেমব্রেনে ইনসার্শন হচ্ছে, যা ফলে আশেপাশে সেলগুলো ফিউশন হয়ে তৈরি হচ্ছে মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেলস। তারপরে তোমার হলো কি ইনক্লুশন বডি ফরমেশন হলো। এখানে কি হলো ভাইরাস পার্টিকেল গুলো আমার বডি নির্দিষ্ট কিছু জায়গায় তারা এক জায়গায় জড়ো হয়, সেগুলোকে বলতেছি ইনক্লুশন বডি। যেমন নেগেটিভ বডি তোমার হয় কোথায় র্যাবিশ। র্যাবিসে ব্রেন ইনফেক্ট ব্রেন নিউরনে হয়। আর সাইটোমেগালো ভাইরাস ইনফেকশন কোথায় আউলা অ্যাপিয়ারেন্স হয় নিউক্লিয়াসে হয়। তাহলে এই হলো সাইটোমেগালো ইনফেকশন হলো কিন্তু, ঠিক আছে খেয়াল থাকবে তো। 2 নম্বর হলো ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন। ম্যালিগন্যান্ট ভাইরাস ইনফেকশন হলো, তখন তোমার ভাইরাস ইনফেকশন হয়তো ভালো হয়ে গেল, বা ক্রনিক ইনফেকশন হয়। কিছু ভাইরাস হয় ক্রনিক ইনফেকশন হয়, ক্রনিক ইনফেকশন থেকে তখন পরে হয় কার্সিনোমা হয়। যেমন তোমার হলো হ্যাপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন, হ্যাপাটাইটিস সি ভাইরাস ইনফেকশন, হ্যাপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন কি হয়, প্রথম তোমার হলো অ্যাকট ভাইরাস হয়, তাই তো ভাইরাল ইনফেকশন, তারপর ক্রনিক ভাইরাল ইনফেকশন হয়। এই ক্ষেত্র থেকে তোমার তৈরি হয় তোমার হলো পরের দিকে তোমার হলো সিরোসিস হয়, তারপরে তোমার হলো হ্যাপাটাইটিস কার্সিনোমা হয় না? তারপরে তারপরে হ্যাপাটাইটিস সি ভাইরাস, এই ক্ষেত্রেও কিন্তু তোমার তৈরি হয় তোমার কাছে হ্যাপাটাইটিস হ্যাপাটোটপিক কার্সিনোমা হয়, তাই তো। এফস্টিন বার ভাইরাস, এখানে তোমার কার্সিনোমা তৈরি হয়। কি হয় বার্কেট লিম্ফোমা তৈরি হয়, তারপরে বার্কেট লিম্ফোমা তৈরি হয়, আরো কি তোমার হলো ক্যাপোসিস সার্কোমা, এগুলো হয় কিন্তু। যখন আমরা পড়বো এগুলো তখন জানবো। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কি করে জেনিটাল আর্ট ওয়াট করে, ওয়াটের পরে আবার তোমার সার্ভাইকাল কার্সিনোমা। সার্ভাইকাল কার্সিনোমা মেইন ওইটাই। তারপরে হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস 1 এইটা, এগুলো তোমার এক্সাম্পল। তারপরে পরে এসো সাইটোসাইডাল ইফেক্ট, ওটা পরে হচ্ছে আজকে দেবো। পরে দেখি হ্যাঁ এটা দুটোই এখানে নিয়ে আসো, আবার ভিতরে আসতে পারে, আসতে সমস্যা নেই, ভিতরে আসতে পারে। তারপর হলো ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হয়, তাই তো অনেক আসতে পারে। তারপর হলো কি ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হয়। ম্যালিগন্যান্ট এটা তো হলে সাইটোসাইডাল ইফেক্ট। আগে আমি কি বললাম, ওই যে অ্যাপ্লিকেশন যখন করলাম তোমার কি বলছিলাম যে ওই যে নন ইমিউনাল ভাইরাস তোমার কিভাবে বের হয়, এই সেটাই বলা হয় সাইটোসাইডাল ইফেক্ট, ঠিক আছে। প্রোজেক্ট ভাইরাস তো বেরবো ডাইরেক্ট লাইসেন্স করে সেল থেকে তারা বের হচ্ছে। তাহলে তাহলে আমরা এখন বলতে পারি কি মাল্টিপ্লিকেশন অফ ভাইরাস ইনসাইড দ্য সেলস results in formation of progenitor virus and ultimately release of progenitor virus by lysis of cells called cytocidal effect, ঠিক আছে। আচ্ছা, তারপরে যখন লাইসোজোমিক ইফেক্ট, অনেক সময় কি এই ভাইরাল ডিএনএ বা আরএনএ এগুলো হয় কি আমাদের হোস্ট সেলের ডিএনএ আছে না, ডিএনএ এর সঙ্গে একীভূত হয়, সেটা কোনো ইন্টিগ্রেশন হয়। ভাইরাল ডিএনএ ইন্টিগ্রেটস ইনটু উইথ হোস্ট সেল ডিএনএ, এবং এই সময় নো প্রোজেনিটর ভাইরাস ইজ ফাউন্ড ডিউরিং দিস টাইম। তখন হচ্ছে না, কিন্তু পরে অনেক দিন পরে হয় ভাইরাস তৈরি হয়, ঠিক আছে। এটা পরে আমরা আস্তে আস্তে করবো। ইমিউন রেসপন্স হতে পারে, একটা ভাইরাস যখন ইনফেকশন করলো সেটা তা আমাদের ইমিউন রেসপন্স হবে না। ইমিউন রেসপন্স কত ধরনের, সেল মিডিয়েটেড ইমিউনিটি এবং হিউম্যান রেসপন্স, তাই তো নাকি? তাহলে সেল মিডিয়েটেড ইমিউনিটি এবং হিউম্যান ইমিউনিটি বা অ্যান্টিবডি ইমিউনিটি দুটো হতে পারে, হ্যাঁ। তারপরে কি হয় গ্রোথ রিটার্ডেশন। কিছু ভাইরাস আছে এই যে তোমার হলো প্রেগনেন্ট ওমেনকে তারা ইনফেকশন করে, যেমন তোমার হলো রুবেলা ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস ইনফেকশন, এগুলো হয়। এগুলো হবে কি, এগুলো করলে হবে কি তোমার
ওই যে তখন ওই যে প্লাসেন্টা তোমার ইউটেরাস যখন বাচ্চা থাকছে তখন তার কনজেনিটাল অ্যানোমালিস তৈরি হয়। হার্টের সমস্যা হবে, তোমার চোখের সমস্যা হবে, কানের সমস্যা হবে, ব্রেনের সমস্যা হবে, অনেকের সমস্যা হয়। যেগুলো যখন আমরা রেগুলার ভাইরাস করাবো, সাইটোমেগালো ভাইরাস করাবো, তখন তোমরা একদিন জানবা। এটা সংক্ষেপে জানা রাখো, গ্রোথ রিটার্ডেশন। যেমন চোখে ক্যাটারাক্ট হয়, হার্টে তোমার কি ভালভুলার হার্ট ডিজিজ হয়, হ্যাঁ অনেক অনেক হয়, এগুলো তোমার পরে জানবা। Some virus acts rapidly growing tissue and causes growth retardation based on congenital abnormality. ওকে, এখন শুধু টার্মস খালি জানা যাবে। তারপরে দেখো ডেথ অফ সেল। ডেথ অফ সেল ওই যে কি যেন হতে পারে, যখন ভাইরাস তোমার রেপ্লিকেট করতেছে তখন কি ডিএনএ আরএনএ সিনথেসিস হবে না, যা ফলে কি তোমার আরেকটা হয় প্রোটিন সিনথেসিস হবে না, যার ফলে তোমার হলো সেলটা ওই ভাইরাস ইনফেক্ট সেলটা মারা, এই ক্ষেত্রে মারা যায়। আর একটা কি হয়, ইফেক্টস ডিউ টু সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। ইফেক্টস ডিউ টু সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, এখানে কি হলো, তোমার ধরো যেগুলো ভাইরাস রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন করে, হ্যাঁ তখন কি হয়, আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে যে তোমার এই মিউকোসা এটা কি করবে, ডিসরাপ্ট করে না, করার পরে কি হবে, তখন তখন ভাইরাস তখন তোমার সেখানে গিয়ে ইনফেকশন করে। এটাকে বলা হয় সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। যেমন করোনা ভাইরাস, এখানেও কিন্তু হচ্ছে, কিন্তু হ্যাঁ নিউমোনিয়া হয় কিন্তু, বুঝছো, একটা ভাইরাসের কারণে হয়, পরে আবার কিন্তু ভাইরাল নিউমোনিয়া হয়, পরে আবার কিন্তু ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হয় করোনা ভাইরাসের। এখানে দেখো ভাইরাল মে ড্যামেজ সেলস which are involved in host antiviral defense leading to secondary bacterial infection. আমি তোমাদের ওই যখন তোমার স্টেপ নিউমোনিয়া পড়াছিলাম তখন কি কিছু ব্যাকটেরিয়া পড়াছিলাম যে হুইচ ব্যাকটেরিয়া ইনফেক্ট আপার রেসপিরেটরি, আপার আরটিআই করে না, সেখানে ওই তোমার কিছু প্রিডিসইনফেক্টর বলছিলাম না, হ্যাঁ একটা ভাইরাল ইনফেকশন বলছিলাম, তারপরে অ্যালকোহলিজম, তারপর কিছু যদি নর্মাল হার্টে গিয়ে সমস্যা থাকলে, লাংসে গিয়ে সমস্যা থাকলে বলিনি আমি, ওই এগুলো দেখো। তাহলে আমাদের নর্মাল যে ডিফেন্স মেকানিজম এটা ডেস্ট্রয় করতেছে, যার ফলে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। যেমন দেখো ভাইরাল ড্যামেজ টু রেসপিরেটরি এপিথেলিয়াম ডিউ টু ইনফ্লুয়েঞ্জা ভাইরাস predisposed to subsequent development of pneumonia by Staphylococcus pneumoniae and Haemophilus influenzae. অন্য ভাইরাস অন্য ব্যাকটেরিয়া ইনফেকশন করতে পারে। আরেকটা কি করে, যেমন এই যে এইচআইভি, এটা কি করবে, হেল্পার টি সেলকে, তোমরা আগে জানছো হেল্পার টি সেলকে তারা অ্যাট্রাকশন করে, অ্যাটাক করে, করলে কি হেল্পার টি সেল তখন কি ডিপ্লিশ, তোমার আস্তে আস্তে ডিজেবল হয়ে যায়, কমে যাবে, ঠিক আছে, তখন তোমার ভিন্ন অপরচুনিস্টিক ইনফেকশন হতে পারে। ইনফেকশন অনেক আছে, ব্যাকটেরিয়াল হতে পারে, ভাইরাল হতে পারে, প্যারাসাইটিক হতে পারে, অনেক আছে, সেটা আমরা যখন এইচআইভি পড়াবো তখন আমরা জানবো এগুলো। আরেকটা সেকেন্ডারি এফেক্ট অন আনইনফেক্টেড সেলস। এখানে যেমন তোমরা জানো পোলিও ভাইরাস, তোমার অলরেডি তোমার কমন মেডিসিন পড়ে আসছে, সেখানে কি বলা আছে, পোলিও ভাইরাস কোন সেলকে এফেক্ট করে, অ্যান্টেরিয়র হর্ন সেল, অ্যান্টিরিয়র হর্ন সেলকে এফেক্ট করে, এবং অ্যান্টিরিয়র হর্ন সেল যদি ডেথ হয় তাহলে ওইখানে সমস্যাটা হলো না, কিন্তু অ্যান্টিরিয়র হর্ন সেল করতেছে কি, যে সময় মাসেলকে সাপ্লাই, অ্যান্টিরিয়র হর্ন সেল থেকে তোমার একজন তৈরি হয়, তাই তো, একজন তৈরি হয় না, ওখান থেকে একজন তৈরি হয়, মোটর নিউরন হয়, মোটর নিউরন একজনটা তোমার যাচ্ছে কোথায়, কিছু মাসেলকে সাপ্লাই হচ্ছে, তাই তো নাকি। এখন তোমার যদি পরে যে অ্যান্টিরিয়র হর্ন সেল যদি তোমার ডিসরাপ্ট হয়ে যায়, ডেথ হয়ে যায়, তাহলে কি এই যে মোটর নার্ভ সাপ্লাইটা তার নষ্ট হয়ে গেল। মোটর নার্ভ সাপ্লাই নষ্ট হলে কি হবে, তোমার যে সমস্ত মাসেলকে সাপ্লাই হচ্ছে সেই মাসেলগুলো কি প্যারালাইসিস, এই সমস্ত ক্ষেত্রে হয় ফ্লাসিড প্যারালাইসিস। আমরা যখন পোলিও ভাইরাস পড়াবো তখন এটা আরো ভালো জানবো। তাহলে এই জন্য বলছি সেকেন্ডারি এফেক্ট অন আনইনফেক্টেড সেল। দেখো ইনফেক্টেড সেল নয়, আনইনফেক্টেড সেল বলছেন। The virus killing of one type of cell may cause the death of other cells that depend on them. Example: attack of poliovirus on motor neuron causes atrophy and some the death of distal skeletal muscle suffered by such neuron. আরেকটা কি হয়, no apparent morphological or functional changes.
অনেক সময় দেখা যায় কোনো চেঞ্জই হয় না, মরফোলজি এবং ফাংশনাল কোনো চেঞ্জই হয় না লাস্টে এটা। তাহলে এখন খেয়াল থাকবে তো, এগুলো তোমার হলো ইফেক্ট অফ ভাইরাল ইনফেকশন আর হোস্ট সেল। হোস্ট সেলে যদি ইয়ে করে তাহলে কি ইফেক্ট হতে পারে? তাহলে প্রথম বললাম সাইটোপ্যাথিক ইফেক্ট হতে পারে, তাই তো? সাইটোপ্যাথিক ইফেক্ট হতে পারে চারটা হতে পারে। একটা মরফোলজি চেঞ্জ হবে, তারপরে তোমার হলো নিউক্লিয়াস চেঞ্জ হবে, সেল মেমব্রেন চেঞ্জ হবে এবং ইনক্লুশন বডি ফর্মেট হবে। এই চারটা বললাম। তারপর তোমার কি হলো ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হলো, হ্যাঁ? তারপর তোমার কি হলো সাইটোসেলাল ইফেক্ট হলো। তারপর কি হোস্ট ইমিউন রেসপন্স হলো প্রাইমারি অথবা তোমার কি সেল ম্যান্ডেটেড অর অ্যান্ড কি হিউমারাল ইমিউনিটি তৈরি হলো। আর কিছু সাইটোসেলাল ইফেক্ট। তারপরে সেকেন্ডারি লাইসিস হলো, ডেথ অফ সেলস হলো। তারপরে কি তারপরে সেকেন্ডারি ইফেক্ট অন সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে, তাই তো? তারপরে তারপরে সেকেন্ডারি ইফেক্ট অন আনইনফেক্টেড সেলস, তাই তো? জি স্যার। তারপরে আর হলো নো অ্যাপারেন্ট মরফোলজি। মরফোলজিক্যাল এন্ড ফাংশনাল চেঞ্জ। তাহলে কি তোমাদের কি কি নতুন যারা তাদের কি সহজ মনে হচ্ছে, কি কঠিন হচ্ছে? না স্যার। আচ্ছা, এখন আমরা পড়বো তাহলে ওই যে এখন আমরা পড়বো প্যাথোজেনেসিস। ভাইরাল ইনফেকশনাল প্যাথোজেনেসিস কি আছে এখানে? ট্রান্সমিশন অফ ভাইরাস এন্ড ইটস এন্ট্রি ইনটু দ্য হোস্ট। প্রথম হবে মোড অফ ট্রান্সমিশন এবং কোন এন্ট্রি কোন রুটে প্রবেশ করতে সেটা। তারপরে প্রাইমারি ভাইরাস রেপ্লিকেশন। এই ভাইরাস রেপ্লিকেশন আমরা পড়াইলাম অলরেডি, হ্যাঁ? সেই জিনিসটা অলরেডি ডিসকাস হয়ে গেছে। তারপরে স্প্রেড অফ ভাইরাস টু আদার সেলস অ্যান্ড অর্গান। রেপ্লিকেট হলো হয় অন্য সেল অথবা অর্গানে তারা স্প্রেড করলো। তারপর কি সেলুলার ইনজুরি অ্যান্ড ক্লিনিক্যাল ইলনেস হবে। তারপরে হোস্ট ইমিউন রেসপন্স হবে, হয়ে গেলে কি হবে? ডিজিজ ভালো হবে। অনেক সময় ভালো হয় না, মেজরিটি ক্ষেত্রে কি হবে? ক্লিয়ারেন্স হবে, ভাইরাস রোগ ভালো হয়ে গেল এবং ভাইরাসটা উপরের দিকে চলে যাবে। আবার অনেক সময় কি তোমার ভাইরাস গড়ে দিকে চলে যায় না, সেখানে হবে পারসিস্টেন্ট ইনফেকশন করে, গড়ে থেকেই যায়, পারসিস্টেন্ট ইনফেকশন করে। আরেকটা হয় এই যে ভাইরাস ইনফেকশন হলে তখন ভাইরাস শেডিং হবে, ভাইরাস একজন থেকে আরেকজন ছড়ায় দেবে। এই হলো কয়েকটা হলো স্টেপ, ঠিক আছে? স্টেপগুলো ইয়া করো। এখন আমরা বলবো মোড অফ ট্রান্সমিশন। এখানে আসো তো, মোড অফ ট্রান্সমিশন এখন করি আমরা। এটাকে তিনটা হেডলাইনে ভাগ করবো। একটা হলো ভার্টিক্যাল ট্রান্সমিশন, হরাইজন্টাল ট্রান্সমিশন, আর হলো জোনোটিক ট্রান্সমিশন। ভার্টিক্যাল ট্রান্সমিশন বলবো কাকে? মা থেকে বাচ্চার শরীরে, সন্তান শরীরে যদি যখন ট্রান্সমিশন হবে সেটাকে বলবো ভার্টিক্যাল ট্রান্সমিশন। আর হরাইজন্টাল ট্রান্সমিশন বলবো, বা হরাইজন্টাল ট্রান্সমিশন যেটাই বলো না কেন, ওটা কি বলবো? মানুষ থেকে মানুষ, পার্সন টু পার্সন ট্রান্সমিশন, মানুষ থেকে পার্সন টু পার্সন ট্রান্সমিশন এক্সেপ্ট ভার্টিক্যাল ট্রান্সমিশন। এটা হলো হরাইজন্টাল ট্রান্সমিশন। আর একটা হলো জোনোটিক ট্রান্সমিশন, অ্যানিমেল থেকে ম্যানে আসবে, ঠিক আছে? এটা হলো জোনোটিক ট্রান্সমিশন। এখন আমরা পড়ি, দেখো এটা বিস্তারিত আমি পড়ি। ভার্টিক্যাল ট্রান্সমিশন এক্সাম্পল কি পরীক্ষা এগুলো সব আসে কেন বুঝছো? ভার্টিক্যাল ট্রান্সমিশন কাকে বলা হয়? ট্রান্সমিশন ভাইরাল ইনফেকশন বিটুইন মাদার অ্যান্ড অফস্প্রিং ইজ কল্ড ভার্টিক্যাল ট্রান্সমিশন। ওটাকে আরেকটা বলা হয় পেরিনেটাল ট্রান্সমিশন। পেরিনেটাল বলতে জন্মের আগে, জন্মের সময় এবং জন্মের পরে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন। তো মা থেকে সন্তানের শরীরে যেটা ট্রান্সমিশন হচ্ছে সেটা হলো ভার্টিক্যাল ট্রান্সমিশন। এটা হলো, ওটার আরেকটা নাম হলো পেরিনেটাল ট্রান্সমিশন। দুইভাবে পরীক্ষা আসতে পারে, ভার্টিক্যাল আসতে পারে বা পেরিনেটাল ট্রান্সমিশন আসতে পারে। পরীক্ষায় যেটা আসবে সেটাই অ্যান্সার দিতে হবে, এই জন্য টার্মগুলো অবশ্যই খেয়াল রাখতে হয়। এখন আমরা এক্সাম্পল জানবো যে আমি আগে বললাম কি জন্মের আগে, জন্মের সময় অথবা জন্মের পরে। জন্মের আগে কি হতে পারে? যখন ইউট্রাস থাকে তখন প্লাসেন্টা কিছু ভাইরাস প্লাসেন্টা ক্রস করে তোমার সন্তানকে ইনফেকশন করবে। কিভাবে হবে? কোন ভাইরাস করে? যেমন সাইটোমেগালো ভাইরাস এবং রুবেলা ভাইরাস। আর করে কি এইচআইভি,
আরেকটা রকম হতে পারে পার্ভো ভাইরাস B19 ভাইরাস। তো উপরে তিনটা অবশ্যই বলবো। এইচআইভি তো সব স্টেজে আসবে, এইচআইভি, সাইটোমেগালা এবং রুবেলা। রুবেলা তোমার তো এটা অবশ্যই বলতে হবে, রুবেলা বলতেই হবে। তাহলে সাইটোমেগালা ভাইরাস এবং রুবেলা ভাইরাস এইচআইভি, এটা প্লাজমা ক্রস করতেছে। তারপর যখন জন্মের সময় কোনটা হবে? জন্মের সময় হয় কি, মার যদি বার্থ ক্যানালে যদি অর্গান থাকে, সেখানে বাচ্চা যখন নর্মাল ডেলিভারি হবে তখন আসতে পারে। অথবা তোমার হলো যে যখন তোমার প্লাজমা সেপারেশন হচ্ছে তখন তোমার মার ব্লাড বাচ্চা শরীরে যেতে পারে, অথবা সিজার হচ্ছে, তাই তো ওই সময় তোমার মা থেকে বাচ্চা শরীরে যেতে পারে। ঠিক আছে? কি কি? যেমন হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস। আর কি হয়? হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2, নট টাইপ 1। আমি টাইপ 1 আসবে যেমন রেসপিরেটরির মাধ্যমে, বরাবর আসতেছি। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2, এখানে তোমার হলো জেনিটাল ট্র্যাক্টে থাকে। ঠিক আছে? জেনিটাল ট্র্যাক্টে থাকে, কিন্তু এই যে নর্মাল ডেলিভারি করলেই ইনফেকশন হওয়ার চান্স থাকে। সিজার করলে সাধারণত হয় না, নর্মাল ডেলিভারিতে করলে অবশ্যই হবে। সেক্ষেত্রে অবশ্যই সিজার করতে হবে। ঠিক আছে? সেক্ষেত্রে অবশ্যই সিজার করতে হবে। এখন এই কথা শুনলে তো গাইনিকোলজিস্ট যারা হবে, গাইনিতে যারা বলবো তা তো লাভ হবে। তখন তো বলবো খালি আমি খালি সিজার করবো, তাই তো? সব কিছুই করা যাবে না। হ্যাঁ, মাছ যদি ইনফেক্টেড হয় তখন সে থেকে তোমার হয় না। আমার সাধারণত এখনো কিন্তু বাংলা সরকার কিন্তু বা গোটা পৃথিবী কিন্তু নর্মাল ডেলিভারিতে এখনো কিন্তু ইয়ে দেয়, তোমার প্রিফার করে। সিজার সাধারণত, অবশ্য অন্যান্য কান্ট্রিতে তোমার নর্মাল ডেলিভারি হয় না বললেই চলে, সব সিজারই হয়। বাংলাদেশ সরকার এখনো কিন্তু নর্মাল ডেলিভারির উপরে কিন্তু দিয়ে দিচ্ছে। আচ্ছা, যাই হোক। তারপরে এইচআইভি, এটা বাড়তে হতে পারে, এবং হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। তাহলে এই তোমার হার্পিস ভাইরাস টাইপ 2, এইচআইভি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এগুলো তোমার জেনারেল থাকতে পারে, যা বলে নর্মাল ডেলিভারি করলে এগুলো হতে পারে। আর হেপাটাইটিস বি, সি কি, যখন প্লাজমা সেপারেশন হয় তখন ব্লাডের মাধ্যমে এগুলো যাইতে পারে। আর জন্ম হয়ে গেল, ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে আসতে পারে, যেমন সাইটোমেগালা ভাইরাস আসতে পারে, এইচআইভি আসতে পারে, এবং হিউম্যান টি-সেল লিম্ফোসাইটোস। তাহলে এটা হলো তোমার পেরিনেটাল ট্রান্সমিশন অথবা ভার্টিক্যাল ট্রান্সমিশন। তাহলে জন্মের সময় আসতেছে কি, প্লাজমা ক্রস করতেছে কি, সাইটোমেগালা ভাইরাস এবং রুবেলা ভাইরাস, আর কি এইচআইভি। এইচআইভি তিনটা হলো। তাহলে জন্মের সময় কোনটা আসতেছে? তোমার ওখানে থাকতেছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, মোস্ট ইম্পর্টেন্ট হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, জেনারেল ট্র্যাক্ট। তারপর তোমার হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2, জেনারেল ট্র্যাক্ট। এই দুটো তোমার হলো থাকে কিন্তু, যার ফলে দুটা তোমার অবশ্যই আসবে। আর বাকি দিনে হিউম্যান বিসি এবং হেপাটাইটিস বি সেপারেশন হওয়ার সময় আসতে পারে, অথবা সিজার করলে কমাতে পারে, এগুলো আসতে পারে। আর এইচআইভি এবং সাইটোমেগালা ভাইরাস ইনফেকশন, আর এইচআইভির সময় হিউম্যান টি-সেল লিম্ফোসাইটোস ভাইরাস। আর তাহলে এখানে দেখো এইচআইভি তিনটা স্টেজে কিন্তু আসতেছে। ঠিক আছে? এইচআইভি কিন্তু সব তিনটা স্টেজ কমন কিন্তু। তারপরে দেখো হরিজন্টাল ট্রান্সমিশন বা হরাইজন্টাল ট্রান্সমিশন, এটা কি ট্রান্সমিশন দ্যাট ইজ নট ফ্রম মাদার টু অফস্প্রিং। এখানে কোন রুটে আসতে পারে? আসতে পারে রেসপিরেটরির মাধ্যমে আসতে পারে, তারপরে সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে। যেমন এখন দেখো এগুলো তোমার পরীক্ষায় আসে, বুঝছো? আমরা ভয়তে অত পারি না, কিন্তু রিটেন পরীক্ষায় তোমাকে ছাড়বে না। রেসপিরেটরির মাধ্যমে কোনটা আসতে? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, রাইনো ভাইরাস, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, ভাইরাস,
ভাইরাস টাইপ 1, সাইটোমেগালোভাইরাস, মিজেলস ভাইরাস, মাম্পস ভাইরাস, রুবেলা ভাইরাস, হান্টার ভাইরাস, এগুলো কি থাকবে? সেটা বলেন একটু হুজুর আগে ক্লাস করতে। এখানে দেখেন যে ভাইরাস টাকার মাধ্যমে, তাই তো? তাহলে ইনফ্লুয়েঞ্জা প্যারানভাইরাস ভাইরাস, রাইনোভাইরাস এবং রেসপিরেটরি শিশিডিয়াল ভাইরাস, এগুলো কমন কোল্ড করে। এই কয়েকটা তাহলে একটা হেডলাইন দাও, কমন কোল্ড, কমন কোল্ড, ঠিক আছে? এগুলো একটা দাও। তারপর তোমার হলো হিউম্যান হার্পেস ভাইরাস। হার্পেস ভাইরাস আচ্ছা, ওই নেটওয়ার্কের সমস্যা। জি স্যার, কথা আটকে আটকে যাইতেছিল, আমি তাহলে ভাবলাম আমার নাই। হার্ভেস স্যার, হিউম্যান হার্ভেস ভাইরাস তোমার কয়েকটা আছে। তোমার স্যার, তখন হিউম্যান হার্ভেস স্লাইডটা আসে নাই স্যার। ভাইরাস স্যার, স্লাইডটা আসে নাই স্যার। আপনার হ্যাঁ। আসছে স্যার, স্লাইডটা আসে নাই। স্যার আপনাকে দেখা যাইতেছে কিন্তু স্লাইডটা দেখা যাইতেছে না স্যার। তাহলে তোমাদের স্লাইড দেখা যাচ্ছে না এখন। না স্যার, আসে না এখনো স্যার। এখন আসছে স্যার। স্যার হরাইজন্টাল ট্রান্সমিশন থেকে স্যার একটু শুরু করলে ভালো হবে স্যার, ওইখান থেকে কথাটা আটকে আটকে আসতেছিল তো। তাহলে হরাইজন্টাল ট্রান্সমিশন দেখো, এখানে দেখো। এখন এখানে দেখো হিউম্যান হার্পেস ভাইরাস কয়েকটা আছে। দেখো হার্পেস সিমিলার ভাইরাস টাইপ 1, হার্পেস সিমিলার ভাইরাস টাইপ 2, হ্যাঁ। তারপর তোমার হলো এফস্টাইন বার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস এবং ভ্যারিসেলা জস্টার ভাইরাস। এই পাঁচটা 6টা আছে, তাই তো? 6টা আছে, হ্যাঁ। এখন এখানে দেখো তাহলে হিউম্যান হার্পেস ভাইরাসের মধ্যে হার্পেস সিমিলার ভাইরাস টাইপ 1 বাদ দিয়ে, টাইপ 2 বাদ দিয়ে বাকিগুলো চলে আসবে। এখানে দেখো তো এফস্টাইন বার ভাইরাস, ভ্যারিসেলা জস্টার ভাইরাস, হার্পেস সিমিলার ভাইরাস টাইপ 1, সাইটোমেগালো ভাইরাস। এই কয়টা হলো হিউম্যান হার্পেস ভাইরাস। তাহলে এই কয়েকটা মিলে লেখো, ওখানে তোমাদের খাতায় লিখে নাও হিউম্যান হার্পেস ভাইরাস। এটা একটা হেডলাইন করে নাও, ঠিক আছে? রাফি, হ্যালো। জি স্যার। রাফির আজকে কোনো সারা শব্দ নাই? স্যার হোস্টেলে কি স্যার নেটওয়ার্ক সমস্যাই নাকি স্যার? স্যার হোস্টেলে স্যার ওয়াইফাইটা অনেক ঝামেলা করে স্যার। হোস্টেলে হ্যাঁ, ওই যে ইয়েতে একটু সমস্যা হচ্ছে। তাহলে হেডলাইনটা এইভাবে মানে খেয়াল রাখো। আরেকটা হেডলাইন দাও, MMR, মিজেলস, মাম্পস এবং রুবেলা।
এমএমআর ভ্যাকসিন আছে না, এমএমআর ভ্যাকসিন আছে না এখন, সেই এমএমআর লেখো, মিজেলস, মামস এবং রুবেলা। হ্যাঁ, তাহলে হেডলাইন ভাগ করলাম, একটা হলো কমন কোল্ড করে, কোনটা কোনটা, ইনফ্লুয়েঞ্জা, প্যারাইনফ্লুয়েঞ্জা ভাইরাস, প্যারাইনফ্লুয়েঞ্জা ভাইরাস, রাইনো ভাইরাস এবং রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস। ওকে, তারপরে হিউম্যান হার্পিস ভাইরাস ইয়ে করো, তার মধ্যে সবগুলো আসবে, শুধু হিউম্যান হার্পিস ভাইরাস টাইপ 2 আসবে না। 2টা আসে কার মাধ্যমে? জেনিটাল ট্র্যাক্ট। জেনিটাল ট্র্যাক্টের মাধ্যমে আসতে পারে। আচ্ছা, তারপরে আসবে এমএমআর ভ্যাকসিন, ওটা একটা ইয়ে করো, এমএমআর, মিজেলস, মামস এবং রুবেলা। এই কয়েকটা খেয়াল রাখো, তাহলে খেয়াল থাকবে তো। এখন এভাবে যদি তোমার খেয়াল রাখো, তাহলে তোমাদের খেয়াল রাখার ব্যাপারে না, এগুলো রিটেনে আসে, ভাইবা তার মাথা পারবো না, বা দু একটা ধরলো, দু একটা অ্যান্সার তো বলতে পারবা। যখন ভাইরাস যখন পড়বো, সম্পূর্ণ সিস্টেম পড়বো, তখন ঠিকই পারবা। তারপরে আসে দেখো অরফিক্যাল রুটে বা জিআই ট্র্যাক্টের মাধ্যমে কোনটা আসে দেখো, হেপাটাইটিস এ ভাইরাস এবং হেপাটাইটিস ই ভাইরাস, এগুলো প্রাণীবাহিত অসুখ। তো প্রাণীবাহিত অসুখ কোনটা? যেমন তোমার হলো হেপাটাইটিস এ ভাইরাস, অবশ্যই প্রাণীবাহিত, তাই তো নাকি? এটা জানো তো, এবং হেপাটাইটিস ই ভাইরাস। জি স্যার। তারপরে তোমার পলিও ভাইরাস, এটাও কিন্তু প্রাণীবাহিত, পলিও ভাইরাস। তারপর শীতকালীন ডায়রিয়া ভাইরাস, রোটা ভাইরাস, অ্যাডেনো ভাইরাস এবং নরক ভাইরাস, এগুলো হলো তোমার প্রাণীবাহিত। প্রাণী ছাড়াও হয়, হ্যাঁ, এগুলো আমার রোটা ভাইরাস যখন পড়াবো তখন জানবা। তাহলে রোটা ভাইরাস শীতকাল, তাহলে তোমার হেপাটাইটিস এ ভাইরাস, ই ভাইরাস, পলিও ভাইরাস। আর ডায়রিয়া করতেছে কোনটা? রোটা ভাইরাস, অ্যাডেনো ভাইরাস, নরক ভাইরাস। এই কয়েকটা তোমার আসবে হলো জিআই ট্র্যাক্টের মাধ্যমে। আরেকটা বলবো, ফিকো ওরাল রুট, পরীক্ষায় কিন্তু দুইভাবে আসে, জিআই ট্র্যাক্টের মাধ্যমে কোন ভাইরাস প্রবেশ করে, অথবা ফিকো ওরাল রুটে কোন মাধ্যমে কোনটা আসে, দুইভাবে আসে। আমি এই জন্য কিন্তু ওইভাবে লিখছি। তাহলে ওখানে স্টেশনও দেওয়া আছে, স্টেশন মানে বুঝবা যেগুলো রিটেনে অবশ্যই আসে। তারপর জেনিটাল ট্র্যাক্টের মধ্যে আসতে পারে কোনটা, ওটাকে আরেকটা আসতে পারে সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে কোনটা আসতে পারে। এটা হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেহেতু জেনিটাল ট্র্যাক্টে থাকে, হেপাটাইটিস বি ভাইরাস এবং এইচআইভি। আরেকটা হলো কি হার্পিস সিম্পলেক্স ভাইরাস টাইপ 2। এই কয়েকটা হলো জেনিটাল ট্র্যাক্ট, ঠিক আছে? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এবং হার্পিস সিম্পলেক্স ভাইরাস টাইপ 2, এই দুটাই জেনিটাল ট্র্যাক্টে থাকে। আর হলো বি ভাইরাস এবং এইচআইভি ভাইরাস, এই কয়েকটা তোমার সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে আসবে। ব্লাডের মাধ্যমে কোনটা করে আসতে পারে? হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, হেপাটাইটিস ডি ভাইরাস। আর কোনটা আসতে পারে হিউম্যান এইচআইভি ভাইরাস আসতে পারে, এবং ইরিথ্রোভাইরাসগুলো, ইরিথ্রোভাইরাস বলতে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস এবং হিউম্যান টি সেল লিম্ফোট্রপিক ভাইরাস, আর একটা সাইটোমেগালো ভাইরাস। এই কয়েকটা হলো ব্লাডের মাধ্যমে আসতে পারে, এটাও পরীক্ষা আসে সবগুলোই। হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস ভাইরাস বলতে কি বিসিডি, বি, সি এবং ডি। আর এ আর হলো ই হলো পানির মাধ্যমে অরফিক্যাল রুটে আসে, আর বিসিডি হলো ব্লাডের মাধ্যমে আসবে। ওকে, আর তোমার হলো রিট্রোভাইরাসের মধ্যে হিউম্যান টি সেল লিম্ফোট্রপিক ভাইরাস এবং এইচআইভি। আরেকটা আসতে পারে সাইটোমেগালো ভাইরাস। ওকে, এখন হলো কি জোনোটিক ট্রান্সমিশন। ওখানে ডেফিনেশন আছে জোনোটিক ডিজিজ কি, বা ডিজিজ কি এবং কিভাবে ছড়ায়, এগুলো কিন্তু ডিজিজ কি কোন কোন ভাইরাস ছড়ায় এবং ডিজিজ কি করে, এগুলো কিন্তু তোমার পরীক্ষা আসে কিন্তু, এবং বারবার ইনভ্যারিয়েবলি বারবার আসে, ভাইভাবে ধরা হয় এগুলো, এটা ধরা হয় জোনোটিক। এগুলো অ্যাকচুয়ালি these are zoonotic disease are actually disease of animal, and man can be accidentally infected either directly or indirectly through insect vector. Actually তাহলে কি হলো, অ্যাকচুয়ালি তারা হলো disease of animal, তো ম্যান কেবে অ্যাক্সিডেন্টালি ইনফেক্ট হচ্ছে, সেটা ডাইরেক্টলি হতে পারে অথবা ইনডাইরেক্টলি হতে পারে। তাহলে আমরা পড়ি কি হবে, জোনোসিস আর দ্য ডিজিজ অফ ভার্টিব্রেট অ্যানিমেল that can be transmitted to man. কিভাবে আসতে পারে? either directly
from the animal reservoir or indirectly through an insect vector. Directly বলতে তোমার হয়তো মনে করো কোনো খাবার দেবো, যেমন র্যাবিস, একটা কুকুরের ধরো র্যাবিস হলো, সে যদি মানুষের কামড় দেয় তাহলে সেখানে হতে পারে, তাই তো। আবার দেখো ইনসেক্ট ভেক্টর মাধ্যমে কোনটা আসতে পারে, যেমন ইয়েলো ফিভার ভাইরাস। এটা কি হয়, ইয়েলো ফিভার প্রথম তোমার হলো মাংকিকে দ্বারা মাংকির মধ্যে পাওয়া যায় স্যার। মাংকির মধ্যে পাওয়া যায়। মাংকিকে যখন তারা কামড় দিল, সেখান থেকে তোমার মস্কিটোর মধ্যে চলে আসলো, এডিস মস্কিটো। ওইটা যখন তোমার আবার মানুষকে আবার কামড় দিচ্ছে, তখন তোমার চলে আসবে, এটা মানুষ আক্রান্ত হবে। এগুলো হলো তোমার ডেফিনেশন। আমরা এখন এক্সাম্পল জানি, র্যাবিস ভাইরাস কোন কোন অ্যানিমেলকে র্যাবিস ভাইরাস থাকে, যেমন ডগস, শাংস, এটা যে কি এটা হবে না, শাংস, হ্যাঁ, এইচ হবে, শাংস, র্যাকুনস, ব্যাটস, র্যাকুনস দেখছো, র্যাকুনস, হ্যাঁ, র্যাকুনসটা দেখছো নাকি দেখো নাই? বেজি নাকি স্যার? দেখো নাই না? দেখছি স্যার, আমরা স্যার গ্রামের মানুষ স্যার, সবই দেখছি স্যার। ডগস, স্যার বেজি শাংস, এটা। র্যাকুনস, ব্যাটস, ব্যাটস করে, ব্যাটস বলতে ভ্যাম্পায়ার ব্যাটস, এই যে তোমার এই যে নর্মাল যে ব্যাটস এগুলো না, কিন্তু এগুলো তোমার গুহাতে পাওয়া যায়, কিবেট ব্যাট, হ্যাঁ, এবং এগুলো নাম হলো ভ্যাম্পায়ার ব্যাটস। এগুলো আমরা যখন র্যাবিস করবো তখন আরো জানবো। এবং এই যে ভাইরাসটা মোটোপ্লাজমোডিয়াম কি, বাইট অফ ইনফেক্টেড অ্যানিমেল, অলসো অ্যারোসল অফ ব্যাট স্যালাইভা এর মধ্যে আসতে পারে। বিশেষ করে র্যাবিস পরীক্ষাকে এইভাবে টেবিলটা এইভাবে দিবা, কিন্তু পরীক্ষা আসে। হান্টার ভাইরাস কি কার মধ্যে থাকে, ডিয়ার মাইসে, এগুলো ডিয়ার মাইস হরিণের মধ্যে থাকে, তাই তো। এগুলো কিভাবে আসে, অ্যারোসল অফ ড্রাইড এক্সক্রিটা, এগুলো তোমার ডিজিজ করে মানুষের শরীরে জন্য আসলে কি করে, হান্টার ভাইরাস পালমোনারিস নিউমোনিয়া করে। ইয়েলো ফিভার ভাইরাস, এটা কি মাংকির মধ্যে থাকে, তারপরে মাংকি থেকে তোমার মানুষকে ইনফেকশন কে করতেছে, এডিস মস্কিটো, ডিজিজ কি করতেছে, ইয়েলো ফিভার। ডেঙ্গু ভাইরাস, কিন্তু দুইটা সাইকেল, একটা হলো তোমার হলো সিলভাইডিয়ান সাইকেল, আরবান আর সিলভাইডিক। আরবানে তোমার হলো জঙ্গলে, কিন্তু তোমার মাংকিরা রিজার্ভেশন কাজ করে, আর তোমার যে তোমার আরবান এরিয়াতে কিন্তু মাংকি নাই, আরবান তো মাংকি নাই, তাই না, এখানে তোমার অন্য মেথডে ইয়ে করে। তো সাধারণত অ্যানিমাল রিজার্ভার তোমার মাংকি হিসেবে কাজ করে ডেঙ্গু ভাইরাস, হ্যাঁ। এটা আসে কি হবে, এটি সমস্ত তাদের কামড় দিল, তারপরে মানুষ আক্রান্ত হতে পারে ডেঙ্গু, ঠিক আছে। তো এই জন্য তোমরা হয়তো প্রশ্ন আসতে বলতে পারো যে মাংকি থেকে আবার, মাংকি তো বাংলাদেশে তখন পাওয়াই যায় না, তাহলে আবার মাংকি কেমনে আমাদের ইনফেকশন করে, মাংকি দেখে বা ওই জন্য আমরা যখন ডেঙ্গু করবো, আমি অত বরাবর না, তোমরা জানা রাখো যে দুইটা স্টেজ, ওটা পরে বলবে থাকা আবার। ইনকাভারেবল ভাইরাস, যেমন ওয়াইল্ড বার্ড যেমন স্প্যারোস, এগুলো তোমার রিজার্ভেশন কাজ করে, এবং এখান থেকে বিভিন্ন মস্কিটোর মাধ্যমে চলে আসলো মানুষের শরীরে, এবং তখন করে এনকেফালাইটিস। তারপরে এই যে তোমার সার্স করোনা ভাইরাস তোমার অনেকগুলো, কিন্তু অনেক করোনা ভাইরাসের গ্রুপ, অনেকগুলো 4টা গ্রুপে করা আছে। 4টা গ্রুপের মধ্যে আবার অনেক ভাইরাস আছে, এগুলো অত তোমাদের বলতে চাচ্ছি না। করোনার মধ্যে এখন যেটা আছে কোনটা, কোভিড-19, তাই না, গ্রুপ এ বি সি ডি। গ্রুপ বি এর মধ্যে পড়ো তোমার কোভিড-19। কোভিড তোমাদেরকে এবারে একটু পড়াবো, আগে পড়াইতাম না, এবার একটু পড়াবো। তবে এই যে এবার যারা পরীক্ষা দেবে করোনা ভাইরাস, অবশ্যই ভালো করে পড়া, অবশ্যই পরীক্ষায় তোমাদের মনে হয় পরীক্ষায় থাকার কথা, ঠিক আছে। ওই কোভিড-19 এখন লেখাপড়া করো, এবং করোনা ভাইরাস নিয়ে পড়াশোনা করো। সব বেশি কিছু আসবে না, সংক্ষেপে কিছু আসবে। এটা কি করে, এই যে রিজার্ভেশন মাধ্যমে ছড়ায়, এবং করে কি সার্স, সিভিয়ার অ্যাকুট রেসপিরেটরি সিনড্রোম করে।
আরেকটা করে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস H5N1। এই তোমার এই যে সোয়ান ফ্লু দেখছো না, সোয়ান ফ্লু, এই সেই সোয়ান ফ্লু। সোয়ান ফ্লু এগুলো করে। এই যে H5N1, এই যে ভাইরাস যে স্টেইন, এটার নাম H5N1। আর এটার আরেক নাম হলো এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এগুলো ইনফ্লুয়েঞ্জা করে চিকেন এবং এই যে আদার ফাউল, অতিথি পাখি আমাদের আসে না শরীরে, বাংলাদেশে অতিথি পাখির মাধ্যমে কিন্তু এগুলো ছড়ায় কিন্তু। ঠিক আছে, অতিথি পাখি ভালো, আবার কিছু কিছু খারাপ করে। এই চিকেন এবং এই যে আদার ফাউল এগুলো করে। এগুলো কে আসে? অ্যারোসল এবং ড্রপলেট এবং আর বাদ বাকি আসে। এগুলো করে তোমার ইনফ্লুয়েঞ্জা। এবং ইনফ্লুয়েঞ্জা করে কি ফ্যাটার এবং মারা যায়, ইনক্যাফালাইটিস করে, মারা যায় মানুষ। তাহলে এই কয়েকটা তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে নাকি? খেয়াল থাকবে তো? স্যার সম্পূর্ণ আজকে পড়ে ফেললে এগুলো অটোমেটিক খেলা হয়ে যায় স্যার। হ্যাঁ, তারপরে এগুলো তারপরে এখানে দেখো, ফিগারটা দেখো, এই যে ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে বা ইনজেকশনের মাধ্যমে ছড়াচ্ছে। হ্যাঁ, তারপরে তোমার এই যে দেখো রেসপিরেটরের মাধ্যমে ছড়াচ্ছে। আজকে তোমাদের নেটওয়ার্কটা একটু খারাপই, আর বেশি নাই, আর বেশি নাই। এটা আজকে বাদ দেই। জি স্যার। স্যার আগামীকাল এটা ক্লাসের শুরুতে এটা দেখা দিলে হবে স্যার, অল্প একটু এটা বাকি রয়েছে বড়, তো। হ্যাঁ। এবং আগামী ক্লাসে পড়বো এই বাকি অংশটুকু পড়বো, তারপরে ল্যাব ডায়াগনোস করবো, আর একটা পড়বো রোটা ভাইরাস। এগুলো ছোটখাটো তো, এগুলো তোমার পড়বো। তাহলে তোমার এটাই কালকে, তাহলে শনিবারে। ঠিক আছে, ওকে স্যার শনিবার 10টায় স্যার। হ্যাঁ। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার।